আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? দেখলাম অনেকেই যুক্ত হচ্ছ লাইভে। আমাদের ক্লাসটা তো হচ্ছে নরমালি 2:30 থেকে শুরু হওয়ার কথা, এখন 2:28 বাজে। লিঙ্কটা আমরা সব জায়গায় শেয়ার করে দিয়েছি, অনেকে যুক্ত হচ্ছে। সবাই যুক্ত হলে এরপরে আমরা ক্লাসটা শুরু করব। যারা অলরেডি যুক্ত হয়েছো সবাই কেমন আছো? আর ক্লাসের শুরুতেই একটু জানিয়ে দিবা যে আমার কথা স্পষ্টভাবে তোমরা শুনতে পাচ্ছ কিনা, এবং পেছনের স্লাইডের লেখাগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু জানিয়ে দিবা। তাহলে আমার ক্লাসটা কন্টিনিউ করতে সহজ হবে, সুবিধা হবে। ওকে, সবাই একটু জানিয়ে দাও শুরুতেই। সালাম জানিয়েছে অনেকেই, সবার নাম পড়তে গেলে আজকে আর ক্লাস নেওয়া হবে না, তারপরেও কয়েকটা নাম পড়ি। আয়েশা, তুবা খাতুন, সজল আহমেদ, হাদিউল, সীমা, নীরব, আজাদ, রোমানা, তারপর হচ্ছে আবদুল্লাহ কায়ুম, রত্না, ইফাস, হ্যাপি, সিয়াম, হুজাইফা, জান্নাতুল ফেরদাউস, জাকিয়া, রুহি, আয়াতারিনা, সাজ্জাদ হাসান, মুন্নি, আশরাফুল ইসলাম, মারিয়া, আব্দুল হিকাম সহ অনেকেই সালাম জানিয়েছো। তোমরা যারা যারা সালাম জানিয়েছো সবার সালামের সম্মিলিত জবাব ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? আর শুরুতে যেটা বললাম যে ক্লিয়ার আছে কিনা একটু জানিয়ে দাও। হ্যাঁ, সাদিয়া বলছে ক্লিয়ার, সিয়াম হাবিবুর বলছে ক্লিয়ার। ওকে, হ্যাপি, ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর বিং রেসপন্সিভ। আর যারা ক্লাসে যুক্ত হয়েছো তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমাদের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিও। বিভিন্ন গ্রুপ থাকলে সেখানে শেয়ার করে দিতে পারো, যাতে সবাই হচ্ছে এই সুবিধাটা নিতে পারে। যেহেতু আমরা ফ্রি হ্যান্ড রাইটিং একবারে ফ্রিতে নিচ্ছি ক্লাসটা, কোর্সটা, তো সবাইকে একটু দেখার সুযোগ করে দাও, শেখার সুযোগ করে দাও। রমজান মাস, দেখা যাবে এটার বিনিময়ে তুমি সব পাইতেও পারো। ঠিক আছে, পাবা ইনশাল্লাহ, পাইতেও পারো না, পাবা। কারণ তুমি হচ্ছে অন্যকে শেখার সুযোগ করে দিচ্ছ, সো এটাও একটা সদকা। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও সবাইকে। আমরা ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব ইনশাল্লাহ। অলরেডি 104 জনের বেশি যুক্ত হয়েছে। 2:30 মাত্র বাজলো, আমরা 2-1 মিনিট পরেই ক্লাসটা শুরু করব। তুবা খাতুন ভালো আছে, সিজু, তারপর হচ্ছে কি আনামিকা, আজমিন মাম, আচ্ছা, তারপর হচ্ছে সাকিব, শামিমা আক্তার, হাদিউল ইসলাম, মোহাম্মদ হাসবি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো আছে। যারা সালাম জানাচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নিজেদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দিতে পারো ক্লাসটা। সবাইকে একটু শেখার সুযোগ করে দাও, জানার সুযোগ করে দাও, এটাই। আচ্ছা, আর সিয়াম খাতা কলম নিয়ে রেডি আছি, শুরু করতে পারেন। ওকে, খাতা কলম নিয়ে সিয়াম রেডি। তোমাদের যাদের সামনে খাতা কলম নেই অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকবে। হ্যাঁ, অনেক কিছু শেখার থাকবে, জানার থাকবে। আমাদের টপিক হচ্ছে আমরা প্রায় অনেকে যুক্ত হচ্ছে এখনো, সো একটু পরে মানে ক্লাসটা শুরু থেকেই করাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে কিনা, এজন্য আর কি আমি একটু লেট করছি। ক্লাসটা শুরু থেকে করাটাই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখো, আমি কিছু ভূমিকা স্বরূপ কিছু কথাবার্তা বলি। আমাদের আজকে টপিক হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, সবাই জানো, ঠিক আছে? তো উপরে দেখো লেখা আছে 0 to Pro, মানে হচ্ছে একেবারে শূন্য থেকে শিখবো আমরা। অনেকে আছো কিছু পারো, অনেকে আছো একেবারে কিছুই পারো না। সো আমি হচ্ছে যারা একেবারে কিছুই পারো না তাদের থেকে শুরু করবে, এবং তারাও যাতে অনেক ভালো কিছু করতে পারে সেজন্য। আর ফ্রি হ্যান্ড রাইটিং আসলে শিখবা কেন? ফ্রি হ্যান্ড রাইটিং যদি তুমি শেখো তাহলে হচ্ছে তুমি কয়েক গুণ অন্য সবার থেকে এগিয়ে থাকবা। ধরো তুমি কোনো কায়দায় যদি এসএসসি এইচএসসি লেভেলটা পাস করতেও পারো, অ্যাডমিশনে গিয়ে চাকরির পরীক্ষায় গিয়ে ধরা খাওয়া নিশ্চিত। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়েছো, ওইখানে কিন্তু তোমার ইংলিশে মানে কি রিটেন রয়েছে। তো ধরো তুমি এমসিকিউতে পাস, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে অনেক স্টুডেন্ট তোমার রিটেনে গিয়ে ফেল করে, ভালো মার্ক তুলতে পারে না। তো কারণ হচ্ছে এইচএসসিতে হয়তো কিছু কিছু জিনিস কমন পড়ে, কিন্তু অ্যাডমিশনে কিন্তু আনকমন আসার সম্ভাবনাই সব থেকে বেশি। ঠিক আছে, মানে টপিক আনকমন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো নিজ থেকে লেখার দক্ষতা, যোগ্যতা, স্কিল অর্জন করতে হবে। এজন্য ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে হবে, ঠিক আছে কিনা? এরপরে তুমি ধরো এসএসসি অ্যাডমিশনের গন্ডি পেরিয়ে যখন চাকরির পরীক্ষা দিতে যাবা, তখন তো তোমার রিটেন আছেই। তো সেই ক্ষেত্রে তো রিটেনে ভালো না করতে পারলে চাকরিও পাবা না ভালো, ঠিক আছে? এই আর কি। সো আমরা এখন থেকেই এটা তোমাদের জন্য একটা বেস্ট সুযোগ, আমরা রমজানে এটাকে ফ্রি করে দিয়েছি, একেবারে ফ্রি হ্যান্ড রাইটিংটা। ক্লাসটা একদম শুরু থেকে করবা। অনেক জিনিস তোমার জানা থাকতে পারে, বাট অনেক জিনিস থাকবে যেটা তোমার জানা নেই, বা নতুন নতুন জিনিস শেখার এখানে সুযোগ তোমার থাকছে। তো আমরা ক্লাসটা শুরু করতে পারি। অনেকেই যুক্ত হয়ে গিয়েছে, প্রায় 180, সো 180 যুক্ত হয়ে গিয়েছে।
এই ক্লাস রহিম বাচ্চা, হ্যাঁ বাচ্চা দ্য কিং, তুমি হচ্ছে এই ক্লাস করার পর থেকে ইনশাল্লাহ করতে পারবা, লিখতে পারবা, হ্যাঁ নিজের মনের কথাগুলো মনের মাধুরী মিশিয়ে লিখতে পারবা, সমস্যা নাই। পরীক্ষায় কমন না আসলে লিখতে পারবা। এখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো কিভাবে আমরা নিজের মনের কথাগুলো কোন একটা টপিক ইংরেজিতে লিখবো সেটা শিখবো। সামগ্রিকভাবে তুমি যদি এখন ফ্রি হ্যান্ড রাইটিং শিখছো, তার মানে তোমার শুধু ক্লাসের উপর ডিপেন্ডেন্ট হলেই চলবে না, নিজ থেকে কিছু করতে হবে যেহেতু তুমি শিখছো। তো সামগ্রিকভাবে তোমার ডেইলি কি কি কাজ করতে হবে সেটা আমরা এক পলক একটু দেখে নিই, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, বাট খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো এখন, সো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, ওকে? আর আমরা হচ্ছে কমেন্ট পড়ার থেকে কমেন্ট পড়বো যখন প্রয়োজন হবে, আমরা ক্লাসটা একটু বেশি করার চেষ্টা করবো, হ্যাঁ? রমজান মাস দীর্ঘ সময় ক্লাস করা তোমাদের জন্য কষ্টকর, আমার জন্য হচ্ছে দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলা একটা না কষ্টকর। সো আমরা হচ্ছে অল্প সময় বেশি শেখার চেষ্টা করবো। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করার উপায়, প্রথমে দেখো প্রতিদিন 5টা করে নতুন শব্দ শেখা মাস্ট, শিখতেই হবে। এখন কথা হচ্ছে 5টা বললে অনেক বেশি হয়ে যাবে, তোমরা জীবনেও শিখবা না। সো আমি এখানে 3টা দিলাম। কয়টা? 3টা। প্রতিদিন হচ্ছে 3টা নতুন শব্দ শিখতে হবে। তুমি কোন একটা জিনিস ইংরেজিতে লিখবা, ঠিক আছে? ইংরেজিতে লিখবা, এখন ইংরেজি ওয়ার্ডই তুমি জানো না, শব্দ জ্ঞানই তোমার নেই, তাহলে তুমি কিভাবে লিখবা বলো? তাহলে ভোকাবুলারি থাকতে হবে। ভোকাবুলারি তোমার যদি জানা থাকে তাহলে দেখা যাবে তোমার 40% তুমি আগে আছো অন্য সবার থেকে, আর বাকি 60% তো আমি মনে করো যে তোমাদের শেখায় দিব। ইভেন হচ্ছে এই যে ভোকাবুলারি যে জিনিসটা, আমি তোমাদের প্রতিদিন হচ্ছে গ্রুপে 3টা করে শব্দ দিব, বিভিন্ন টপিকের উপর শব্দ দিব, ইংরেজি বাক্য বাংলা অর্থ সহ দিয়ে দিব। তো ওইটা হচ্ছে তোমরা কি করবা, পড়বা, পড়ে নিজেরা আবার হচ্ছে 2টা থেকে 3টা বাক্য তৈরি করার চেষ্টা করবা। তো এইভাবে যদি প্রতিদিন করো, হ্যাঁ আমরা প্রতিদিন এটা করবো একদম লাইফ লং। সো এভাবে যদি করো তাহলে দেখা যাবে যে তোমার প্রতিদিন 2টা থেকে 3টা শব্দ এমনি শিখতে পারছো, আর নিজের চেষ্টা থেকেও শেখার চেষ্টা করবা। দেখো এখন কথা হচ্ছে এই যে শব্দ শেখা শুধু মুখস্থ করলে হবে না। তোমরা যেটা করো যে মুখস্থ করো কি, প্লে মানে খেলা করো, ইট মানে খাওয়াই, কিন্তু তুমি হচ্ছে এইভাবে মুখস্থ করলে এটা আসলে তোমার মনেও থাকবে না, এটা তোমার কাজেও দিবে না। দেখো তুমি শব্দ মুখস্থ করছো, এখন এই শব্দটা তুমি যদি বাক্যে ব্যবহার না করতে পারো তাহলে এই শব্দ শেখার মানে কি? হ্যাঁ, তুমি শব্দ আমরা কেন শিখি? যে একটা মানুষের সাথে আমি কমিউনিকেট করবো, কথা বলবো, আমি কোনো একটা জিনিস লিখবো, তো তুমি হচ্ছে শব্দ বাক্যে ইউজ করতে পারো না, তো এরকম শব্দ মুখস্থ করার কোনো মানে প্রয়োজনীয়তাই নেই। তো এক্ষেত্রে তোমরা যেটা করবা, কোনো নতুন যখন শব্দ শিখবা তখন ওইটা দিয়ে 3টা থেকে 4টা বাক্য তৈরি করার চেষ্টা করবে। এখন তুমি যদি না পারো নিজে নিজে, এখন আধুনিক যুগ, অনেক নতুন নতুন হচ্ছে তোমার এআই আছে, তোমার চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, তুমি 2টা ওয়ার্ড দিবা চ্যাট জিপিটিকে, দিয়ে বলবা যে এই 2টা ওয়ার্ড দিয়ে আমাকে ইংরেজিতে 5টা বাক্য তৈরি করে দাও বাংলা অর্থ সহ। সো ও তোমাকে যে 5টা দিব, এটা তুমি যখন পড়বা তখন তোমার মোটামুটি ধারণা হয়ে যাবে যে এই শব্দটা কোন অর্থে কোথায় ব্যবহৃত হয়, ঠিক আছে? এবার তুমি নিজে নিজে আরো 2টা বাক্য তৈরি করলে। সো অর্থ মুখস্থ করলে হবে না, বাক্যে ব্যবহার করা শিখতে হবে, এটা ঠিক আছে কিনা? এই জিনিসটা বুঝতে পারছো? এখন শব্দ শেখা, নতুন শব্দ শেখার বিভিন্ন কনটেক্সট অনুযায়ী শব্দ শেখার অনেক পদ্ধতি রয়েছে। তোমরা বিভিন্ন ইংলিশ বই পড়তে পারো, আমি তোমাদের বিভিন্ন বই সাজেস্ট করতে পারি। যারা ইংরেজি বই পড়তে পারো, কিভাবে পড়বা সেটাও বলে দিব। সো আমি এখানে দেখো, এখানে তোমার বুক রিকমেন্ডেশন, তোমরা ইংরেজি বিভিন্ন উপন্যাস গল্প পড়তে পারো, এগুলো খুব কাজে দিবে, অনেক নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবা, ইভেন কোন কনটেক্সটে কোন শব্দটা কিভাবে ব্যবহার করতে হয় সেটাও তোমরা বুঝতে পারবা। সো তোমরা এখন থেকে চাইলে একটু বই পড়তে পারো, এটা তোমার দেখবা যে তোমার যদি বাইরে পড়াশোনা করতে যাওয়ার ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে এগুলো খুব কাজে দিবে, একসময় আইএলসে কাজে দিবে, ঠিক আছে? আর অন্য সব ক্ষেত্রে কাজে দিবে, এতে তো কোনো সন্দেহ নেই। এখন তো প্রথম হচ্ছে বিগিনার লেভেল। দেখো ইংলিশের লেভেল আছে বিগিনার, প্রি ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। তুমি যদি একেবারেই মানে ইংলিশ মানে টুকটাক পারো আর এরকম হও, তাহলে এই বইগুলো তুমি পড়তে পারো। দ্য আলকেমিস্ট, এটা অনেকে হয়তো পড়েছো, পাওলো কোয়েলহো, অনেক ভালো ভালো বই, আবার ভাষা শেখার জন্য একেবারেই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সো এখানে আরো আছে দ্য লিটল প্রিন্স, তার প্রি ইন্টারমিডিয়েটের জন্য এই বইগুলো আছে, তুমি পড়তে পারো। ওয়ান্ডার, ডায়েরি অফ উইম্পি কিড, ঠিক আছে? টোট্টোচানটা, হ্যাঁ এগুলো পড়তে পারো। তারপর আছে ইন্টারমিডিয়েট লেভেল, যারা মোটামুটি ভালো ইংলিশ পারো, আরো ভালো ইংলিশ শিখতে চাও, তারা এইগুলো পড়তে পারো। একেবারে অ্যাডভান্স লেভেলের ইংলিশ শব্দ বা স্ট্রাকচার যারা শিখতে চাও, তারা এই বইগুলো পড়তে পারো, ঠিক আছে? এখন এই বইগুলো কোথায় পাবা? তুমি ইংলিশ হচ্ছে গুগলে করলে পিডিএফ পাবা, বা হচ্ছে তুমি বিভিন্ন ওয়েবসাইটেও অর্ডার দিয়ে হয়তো পড়তে পারবা।
অথবা যারা ঢাকা থাকে নীলক্ষেত থেকে এইসব বই পাওয়া যায় খুব ইজিলি। আর তোমরা যদি বই একেবারে না পাও, আমি তোমাদের হচ্ছে গ্রুপে, তোমরা তো গ্রুপে অ্যাড আছো না, ফ্রি হ্যান্ড রাইটিং হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই গ্রুপে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিজের নিজের পড়বে। এখন পড়ার ক্ষেত্রে যখন তোমার সামনে তো অনেক শব্দ আসবে, নতুন নতুন শব্দ, তুমি কীভাবে, কথা হচ্ছে ইংলিশ টু ইংলিশ না, গল্প তো ফুল ইংলিশে, তুমি বুঝবা কি করে? তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে যে আমি তোমাদের একটা ডিকশনারি দিয়ে দিব, রেকমেন্ড করবো, আমি নিজেও ইউজ করি ডিকশনারিটা। এই ডিকশনারিটাতে তুমি একটা শব্দ সার্চ দিবা, এটার নাউন ফর্ম কি, ভার্ব ফর্ম কি, অ্যাডজেক্টিভ ফর্ম কি, সব দিয়ে দিবে, অর্থ সহ দেওয়া থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি কি আছে সব দেওয়া থাকবে, ফ্রেজাল ভার্ব কি আছে সব দেওয়া থাকবে। খুব সুন্দর একটা ডিকশনারি, ইভেন প্রোনাউন্সিয়েশন যেটা দেওয়া রয়েছে এটা একেবারেই কারেক্ট, ঠিক আছে? তো তোমরা ডিকশনারিটা ইউজ করতে পারো। তো ডিকশনারি ব্যবহার করার ক্ষেত্রে একবারে বেস ফর্মটা কিন্তু সার্চ দিতে হয়। ভার্বের 2 নম্বর 3 নম্বর ফর্ম সার্চ দিলেও সমস্যা নেই, তোমার হচ্ছে ওখানে সব দেখায় দেয়। তুমি ভার্বের 3 নম্বর ফর্ম সার্চ দিলে তোমাকে দেখাবে এটা ভার্বের 3 নম্বর ফর্ম, 1 নম্বর ফর্ম, এটা সার্চ দাও, ঠিক আছে? এরকম টাইপ। সো বুঝে নিতে হবে। ডিকশনারি আমি বই এগুলো সব দিয়ে দিব, সমস্যা নেই, তোমরা পড়ে ফেলবা। হ্যাঁ, ইভেন আজকে যা আমি পড়াবো এগুলোর নোট, স্লাইড শিট সব হচ্ছে ওয়েবসাইটে থাকবে। তোমরা তো ওয়েবসাইটে এনরোল করা আছে, হ্যাঁ, ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করবা। নর্মালি তোমাদের সবারই কিন্তু ওয়েবসাইটে এনরোল করা আছে, ওয়েবসাইটে এই সব পেয়ে যাবা, ঠিক আছে কিনা? বই পাবা, ভোকাবুলারি শিট পাবা, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি যা পড়াচ্ছি সবই পাবা, সব ওয়েবসাইটে। ক্লাসগুলোও তোমার একদম লাইফ লং সারা জীবন থাকবে ওয়েবসাইটে, তোমাকে যেখানে এনরোল করা হয়েছে ওয়েবসাইট থেকে করে নিবা। ওকে, আচ্ছা, এখন এগুলো গেল ভোকাবুলারি, এভাবে শিখতে হবে প্রতিদিন 5টা না 3টা, অ্যাটলিস্ট 3টা করে আমি প্রতিদিন দিব, সেগুলো তোমরা করার চেষ্টা করবা। এখন এরপরে হচ্ছে তোমার ডিকশনারি নামটা আমি ডিকশনারি দিয়ে দিব তোমাদের, ঠিক আছে? ইংলিশ বাংলা ডিকশনারি সার্চ দিয়ে হয়তো পাবা না, উল্টাপাল্টা ডাউনলোড করে ফেলতে পারো, এজন্য আমি তোমাদের দিয়ে দিব না ক্লাসের পরে। ওকে, ডিকশনারি দিয়ে দেবো, এই ডিকশনারিটা সারা জীবন ইউজ করবা, ঠিক আছে? আমি সেই অনেক আগে থেকে ইউজ করি ডিকশনারিটা। ইভেন এটা হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ডিপার্টমেন্টের ইংলিশ টিচার যিনি, উনি হচ্ছে এটা তোমাকে রেকমেন্ড করছিল, ঠিক আছে, যে এই ডিকশনারিটা ইউজ করো। সো এটা খুবই ভালো একটা ডিকশনারি, ইউজ করতে পারলে ভালো লাগবে, শুরুর দিকে একটু অন্যরকম মনে হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে প্রতিদিন একটা করে টপিক লেখা। তুমি এখন ফ্রি হ্যান্ড ইংলিশ শিখছো, শুধু ক্লাস করে বসে থাকলে কিছুই শিখতে পারবে না, ঠিক আছে কিনা? প্রতিদিন 5টা হোক, 10টা হোক, ঠিক আছে, 4টা হোক, 20টা হোক, সেন্টেন্স তোমাকে লিখতেই হবে। তুমি এখন যেহেতু শুরুর দিকে শিখতেছো নতুন নতুন, তাহলে তুমি একেবারেই বেসিক যে টপিকগুলো আছে এগুলোর উপরে লেখা ট্রাই করো। মাই ফেভারিট টিচার, আমার প্রিয় শিক্ষক, মাই মাদার, তারপর হচ্ছে ধরো তুমি লিখলা জার্নি টু সেন্ট মার্টিন একটা ভ্রমণ, মানে বিভিন্ন, রেইনি ডে একটা বর্ষাকালের দিন, বৃষ্টির দিন আর কি। তো এরকম ছোট ছোট টপিকের উপরে তোমার হচ্ছে তুমি লিখতে হবে, প্রতিদিন লিখতে হবে, তাহলে তোমার রাইটিংয়ের দক্ষতাটা বাড়বে। শুধু ক্লাস করে বসে থাকলে এটা আসলে দিন শেষে কোনো কাজে দেবে না। আমি সবই পড়াবো, ভালোভাবে লিখতে পারবা সব কিছু, কিন্তু তুমি নিজের যদি প্র্যাকটিস না করো তাহলে এটা আসলে দিন শেষে কোনো কাজে দিবে না। এই জন্য শুরুতে এই কথাগুলো আমি বারবার বলছি, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, সো প্রতিদিন একটা করে টপিক লিখতে হবে। এবার তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিং মোটামুটি শিখে গিয়েছো, হ্যাঁ, তখন তুমি কি করবা? তোমার হচ্ছে মুখস্থ বিদ্যাটা বাদ দিয়ে দিলেই ভালো, দরকার নেই। আমি হচ্ছে সেই ক্লাস 9 থেকে বানায় লিখি, 9, 10, তারপর হচ্ছে তোমার 11, 12, ইউনিভার্সিটিতে অ্যাডমিশনেও সব বানায় লিখছি। তো আমার তো চান্স হয়েছে না, নিজ থেকে লেখার যোগ্যতা অর্জন করলে পরীক্ষা ভালো নাম্বার পাবা, তোমার অ্যাডমিশনে পাবলিকে চান্স হবে, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। এখন তোমার হচ্ছে তুমি যেটা করবা, বিভিন্ন টপিক মুখস্থ করবা না, কি করবা? ধারণা নিয়ে রাখবা। যেমন কি ডিফরেস্টেশন, তাহলে ডিফরেস্টেশন জিনিসটা কি, কিভাবে হয়, কারণ কি, সমস্যা কি, সমাধান কি, একটা ধারণা তুমি নিয়ে রাখবা বাংলায়। বাংলায় ধারণা নেওয়ার ক্ষেত্রে তোমার যদি কোনো ওয়ার্ড মনে হয় যে এটার ইংলিশ তুমি জানো না, তাহলে তুমি ইংলিশটা একটু পড়ে নিবা, অর্থটা একটু জেনে নিবা, খাতায় নোট ডাউন করবা, দরকার হলে ভোকাবুলারি একটা খাতা বানাবা তুমি আলাদা করে, ঠিক আছে? বাট যেহেতু তোমরা এখানে কোর্সে এনরোল করেছো, তার মানে আমি আশা রাখছি যে তোমরা শেখার উদ্দেশ্যে এখানে এসেছো, শেখার উদ্দেশ্যে এখানে এসেছো। সো একটু কষ্ট করো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। হ্যাঁ, এরপর দেখো ফুড অ্যাডাল্টারেশন, এই বিভিন্ন টপিকের উপরে ধারণা নিয়ে রাখবা। ক্লাইমেট চেঞ্জ কীভাবে হয়, কী কারণ হয়, সমস্যার সমাধান কি, এগুলো জেনে রাখবা। পরীক্ষায় যদি তুমি অনেকে এরপরেও মুখস্থ করবা টপিক, হ্যাঁ, 10টা পড়ে যাবো, মুখস্থ করো, সমস্যা নেই। 10টা প্যারাগ্রাফ পড়ে গিয়েছো, এসে পড়ে গিয়েছো, অ্যাপ্লিকেশন পড়ে গিয়েছো, কমন আসে নাই, হ্যাঁ, তোমার পরীক্ষা এসেছে কি এসেছে? ক্লাইমেট চেঞ্জ এসেছে। এখন তোমার এটা বিষয়ে ধারণা আছে, তুমি ইংরেজিতে লিখতে পারো, লিখে দাও, কোনো প্যারা নাই তো। আর ইভেন হচ্ছে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং সবগুলোই শিখিয়ে দেবো, সমস্যা নাই, কীভাবে সুন্দর করে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। হ্যাঁ, এটা একদম শেষের দিকে, ক্লাসের একদম শেষের দিকে যখন আমরা শিখে যাবো একেবারে, তখন এগুলো শেখাবো। আচ্ছা, এরপরে আমরা আর কি করব? এটা তো হচ্ছে বুক রেকমেন্ডেশন। এবার হচ্ছে দেখো, লেখার আগে তুমি যখন লিখতে বসবা তখন টপিক দেখে লেখা শুরু করবা না, 2-3 মিনিট একটু ব্রেইন স্টর্ম করবা, ঠিক আছে?
2-3 মিনিট একটু ভাববা যে কোন কোন পয়েন্টের উপরে লেখা যায়, কোন কোন বিষয় মানে পয়েন্টকে এখানে অন্তর্ভুক্ত করা যায়। সো তোমার যখন পয়েন্টগুলো রেডি হয়ে যাবে তখন তুমি এবার একটা একটা করে লিখে ফেলবা অল্প সময়ের ভিতরে। সো এটা হচ্ছে তোমার টপিক সেন্টেন্স বলে প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে, এসের ক্ষেত্রেও সেম। তো আমি যখন ওই টপিকগুলো পড়াবো তখন আমার বুঝিয়ে দিব, সমস্যা নেই। ওকে, এখন না বুঝলেও সমস্যা নেই। আপাতত ভেবে রাখো যে একেবারে টপিক মানে দেখেই লেখা যাবে না। হ্যাঁ, আচ্ছা, সেলফ চেক করা, যখন লেখা হয়ে যাবে তখন দেখবা টেন্স ঠিক আছে কিনা, স্পেলিং ঠিক আছে কিনা, হ্যাঁ, সেম ওয়ার্ড বারবার আসছে কিনা, সেম ওয়ার্ড বারবার ইউজ করবা না। দেখো নেগেটিভ পজিটিভ সিনোনিম অ্যান্টোনিম এভাবে ইউজ করবা। আচ্ছা, স্ট্রাকচার ঠিক আছে কিনা সেন্টেন্সের, এগুলো সব শেখাবো। তো এগুলো শেখার পরে তুমি হচ্ছে যখন একটা প্যারাগ্রাফ বা কোনো একটা সেন্টেন্স দেখবা সব কিছু ঠিকঠাক আছে কিনা এটা একটু নিজে থেকে যাচাই করবে না। যদি নিজে না পারো তাহলে হচ্ছে এআই আছে, চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, তুমি বলতে পারো ভাই মাঝে মধ্যে ভুল উত্তর দেয়। ভাষা শেখার ক্ষেত্রে, ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে এগুলো ভুল উত্তর খুব কম দেয় না বললেই চলে। তো তোমরা এটা ইউজ করতে পারো। হ্যাঁ, এটা তোমাদের জন্য অনেক সুবিধাজনক হবে আশা করি। আচ্ছা, এখন ফ্রি হ্যান্ড রাইটিং যে আমরা শিখছি, তাহলে আমরা এই জিনিসগুলো করব। হ্যাঁ, স্লাইড দিয়ে দিব, বাসা আরেকবার একটু দেখবা। এইগুলো জিনিসগুলো কি করতে হবে, তোমাদের শিখতে হবে। এখন কিছু বেসিক কথা বলে আমরা ফ্রি হ্যান্ড রাইটিং শেখার দিকে যাচ্ছি। সো কিছু বেসিক কথা। তো বেসিক কথা শুরুতে এই তোমার হচ্ছে ভবানী প্রসাদ মজুমদারের একটা কবিতার শেষের লাইন মনে পড়তেছে। সেটা হচ্ছে যে, জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো বিষয়টা হচ্ছে আমাদেরও ঠিক এরকম। মানে বিষয়টা হচ্ছে আমরা যখন ইংরেজি লিখতে যাই আমাদের ইংরেজি আসে না, ঠিক ইংরেজিটা ঠিক আসে না, আসে বাংলা। কি আসে? বাংলা আসে। এখন কথা হচ্ছে বাংলাটাই যদি আমরা ইংরেজি করে দিতে পারি তাহলে তো আমার হয়ে গেল, তাই না? আমার ইংরেজি লিখবো, তো আমার হচ্ছে ইংরেজি আসতেছে না, বাংলা আসতেছে। এখন আমি যদি বাংলাটাই ইংরেজিতে ট্রান্সলেট করতে পারি, লিখে দিতে পারি, সেক্ষেত্রে আমার তো হয়েই গেল, তাই না? বিষয়টা এরকম। এখন কোন একটা, দেখো এখানে একটা বাংলা বাক্য রয়েছে, এখন কোন একটা বাংলা বাক্যকে তুমি যদি ইংরেজি করতে চাও সেক্ষেত্রে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট যদি বসাইতে পারো, অবজেক্টও বাদ দাও, সাবজেক্ট আর ভার্ব যদি বসাইতে পারো তাহলে মনে করো যে তোমার 50% কাজ শেষ, বাকি 50% ইজি, একদম ইজি। এখন একটা বাক্যের কিন্তু নর্মাল, ইংরেজি বাক্যের নর্মাল গঠন প্রণালী কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব আর কি অবজেক্ট, তাই না? তো এইটা যদি তুমি বসাইতে পারো তাহলে মনে করো তোমার 50% কাজ শেষ হয়ে গেছে। ওকে, বাকিটা এবার তোমার করতে হবে, সবই শেখাবো, সমস্যা নেই। এখন একটু খেয়াল করবা, বাংলা বাক্যে সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে থাকে। কোথায় থাকে? শুরুতে থাকে। কোথায় থাকে? শুরুতে থাকে। শুরুতে, এই যে সরকার, এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আর হচ্ছে তোমার যদি তাও না বুঝো, কে দ্বারা কোয়েশ্চেন করবা, কে দ্বারা কোয়েশ্চেন করবা মানে কাজটা কে করছে এটা তুমি দেখবা আর কি, এক কথায় কাজটা কে করতেছে। আমি বললাম রহিম খেলা করে, তাহলে কে খেলা করে? রহিম। কে এর উত্তরে রহিম আসছে, রহিম এখানে সাবজেক্ট, ঠিক আছে। আবার বাংলা বাক্যে শুরুতে আছে, আমি বললাম কলমটি ভালো লেখে, কোন জিনিসটা লেখার কাজটা করতেছে এখানে? কলম, তাহলে কলমটা এখানে সাবজেক্ট। ওকে, তো এভাবে আর কি, ঠিক আছে কিনা? সাবজেক্ট বাংলা বাক্যে নর্মালি শুরুতে থাকবে। আর তো ধরো সরকার, তো সরকার ইংরেজি কি? দা গভর্নমেন্ট, আমি লিখলাম দা গভর্নমেন্ট। ওকে, এবার আমার কি লাগবে? ভার্ব, তাই না? ভার্ব হচ্ছে বাংলা বাক্যে সবসময় শেষে থাকবে, একদম শেষে থাকবে, এটা নিশ্চিত। একদম এই যে চেষ্টা করছে, এইটা হচ্ছে আমার ভার্ব, বাংলা বাক্যে একদম শেষে থাকবে হচ্ছে ভার্ব। তাহলে ভার্বটা কোথায় থাকবে? বাংলা বাক্যের শেষে থাকবে। এখন এই যে ভার্বটা তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে? চেষ্টা করছে আছে, কি আছে? চেষ্টা করছে। এটা মাঝে মধ্যে হবে দেখবা চেষ্টা করে, আবার কখনো থাকবে চেষ্টা করতে থাকবে, চেষ্টা করছিল, হ্যাঁ, চেষ্টা করেছে, চেষ্টা করতেছে, এরকম থাকবে। মানে এই যে ভার্বটা না, এইটার রূপ সবসময় পরিবর্তন হবে, মানে এটা বহুরূপী, ঠিক আছে? বহুরূপী মানে এটা রূপ সবসময় পরিবর্তন হয়। সো এই যে রূপটা পরিবর্তন হচ্ছে এটা আসলে কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে? কি অনুযায়ী পরিবর্তন হচ্ছে? এটা টেন্স অনুযায়ী পরিবর্তন হচ্ছে। কি অনুযায়ী? টেন্স অনুযায়ী। দেখো বাংলা তোমার হচ্ছে ইংরেজি বাক্যে ভার্বটা সব থেকে গুরুত্বপূর্ণ। একটা বাক্যে যদি ভার্ব না থাকে ওইটা সম্পূর্ণ একটা ভুল বাক্য, ঠিক আছে? ওইটা সম্পূর্ণ কি একটা ভুল বাক্য। আবার একটা ভার্বে একটা বাক্য হতে পারে, তোমরা জানো অবশ্য, যারা এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তাদের অবশ্য জানার কথা, ঠিক আছে? তোমাদের বাংলা ইংলিশ বাক্য এটা মানে ট্রান্সলেট করতে হবে না, এটা আমি শেখাবো, ঠিক আছে? ওকে, তো বিষয়টা হচ্ছে ধরো আমি লিখলাম আই টু মার্কেট, হ্যাঁ, আই টু মার্কেট কি টু বাই ধরো দিলাম বুক, তাই না? দেখো এখানে অনেকগুলো শব্দ আছে, আইটা অনেক আগে হয়েছে, আই মার্কেট টু বাই, এটা কিন্তু এই বাক্যে দেখো সবই আছে কিন্তু ভার্ব নেই, এটা ভুল বাক্য, এটা কোনো অর্থই হয় নাই। আই মার্কেট টু বাই আ বুক, এটা হয় নাই। কিন্তু আমি যদি শুধু বলি গো
যাও, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গিয়েছে, তাই না? একটা ভার্ব কিন্তু একটা সেন্টেন্স। গো, স্টপ, থামো, ক্লোজ, ক্লোজ দ্য উইন্ডো, দরজাটা বন্ধ করো, ঠিক আছে? স্টপ দেয়ার, সেখানে থেমে যাও, এরকম। সো একটা ভার্ব হচ্ছে একটা বাক্য হতে পারে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দ্বারা যখন কোনো বাক্য শুরু হয় এটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এটা আমি শেখাবো তোমাদের, ফ্রি হ্যান্ড রাইটিং এর ভিতরে সবই আছে, সমস্যা নেই। তো ভার্বটা গুরুত্বপূর্ণ। এখন এই যে বাংলা বাক্যের ক্রিয়া, বাংলায় বলে হচ্ছে তোমার ক্রিয়া, ক্রিয়া ইংরেজিতে হচ্ছে ভার্ব, ঠিক আছে কিনা? তো এই ক্রিয়াটা সবসময় রূপটা পরিবর্তন হবে, কি অনুযায়ী হবে? টেন্স অনুযায়ী। তার মানে আমাদের টেন্সটা এবার একটু শিখতে হবে। কি শিখতে হবে? টেন্স শিখতে হবে। টেন্সটা সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আমরা যত কথাবার্তা বলি, যত কাজ করি, যত যাই করি, সব তিনটা কালেই সীমাবদ্ধ, এর বাইরে যাওয়া অসম্ভব। হয় সেটা আমরা অতীতকালে করেছিলাম, না হয় বর্তমানে করি বা করছি, বা আর না হয় হচ্ছে আমরা ভবিষ্যতে করব, তাই না? তার মানে হচ্ছে সব কথা, কাজকর্ম তিনটা কালেই সীমাবদ্ধ, প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার, তিনটা কালেই কি সীমাবদ্ধ। তাহলে এই তিনটা কাল টেন্স জিনিসটা যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে মনে করো যে তোমার মনের যত কথা আছে, যত যা আছে, সব ইংরেজিতে লিখতে পারবে একদম ইজিলি। কিন্তু টেন্স যদি তোমার ভালো জানা না থাকে, তাহলে মনে করো যে তোমার হবে না, বাক্যগুলো হবে না, কোথাও না কোথাও ভুল থাকবেই, ঠিক আছে? এই জন্য টেন্সটা খুব ভালো করে ঝালাই করে শিখে ফেলতে হবে। তো আমরা হচ্ছে এই টেন্স জিনিসটা আগে শিখবো। এই টেন্স শিখতে গিয়ে আবার মাঝখানে আমরা আবার একটু প্রিপোজিশনে শিখে ফেলবো, ঠিক আছে? এটা বুঝতে পারবে, ক্লাস করে বুঝতে পারবে। কারণ প্রিপোজিশন হচ্ছে তোমার বাংলা বাক্যকে, মানে বাক্যকে বড় করতে সহায়তা করে। তো এরকম বাংলা বাক্যে প্রচুর প্রিপোজিশন থাকে, যে প্রিপোজিশনের জ্ঞানটাও আমাদের আগে একটু নিয়ে রাখতে হবে। তো আমরা মূলত টেন্সের দিকে যাব। আমরা হচ্ছে প্রত্যেকটা টেন্স হচ্ছে একদম বিস্তারিত ঝালাই করে, কখন, কোন অর্থে, কোথায়, কিভাবে ব্যবহৃত হয়, সবগুলোই শিখবো। ওকে, যাদের ইংলিশের বেসিকের সমস্যা আছে তাদেরও আশা করি ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স করার পর থেকে ইনশাল্লাহ সব সমাধান হয়ে যাবে। ওকে, এখন আমরা হচ্ছে দেখো, টেন্স সবাই জানো, তাও একবার করে আমি একটু বলে যাই। টেন্স তিন প্রকার, সবাই জানো, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। হচ্ছে তোমার কি বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। এখন এই তিনটা টেন্সই হচ্ছে তোমার আবার চার প্রকার, তাই না? ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে আর কি সবগুলোই হচ্ছে তোমার এরকম। এখন বাংলা বাক্য দেখে আমি কিভাবে চিনবো যে কোনটা কোন টেন্সে আছে? এইটা একটু শর্টকাটে শুরুতে আমরা প্রত্যেকটা টেন্সই হচ্ছে বিস্তারিত শিখবো, বাট শুরুতে আমরা দেখবো যে চেনার চেষ্টা করব যে বাংলা বাক্য দেখে আসলে কোনটা কোন টেন্সে আছে, কোন কালে আছে, এটা বোঝা যায় কিনা। ওকে, সো দেখো কি আছে এখানে, নীলতম যদি থাকে তাহলে সেটা পাস্ট। বিষয়টা বোঝাচ্ছে, দেখো বাংলা ক্রিয়া শেষে, ওই যে বাংলা ক্রিয়া বা ভার্বটা হচ্ছে একদম শেষে থাকে বাক্যের। তো বাংলা ক্রিয়া শেষে তোমার যদি নি থাকে, নি, ল, ত, ম থাকে, তাহলে ওটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আচ্ছা, নিটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, যেমন আমি ভাত খাইনি, সে স্কুলে যায়নি, তারপর হচ্ছে আম্মু আজকে রান্না করে নাই, ঠিক আছে? এই যে নি থাকলে সেটা হচ্ছে তোমার পাস্ট টেন্স আছে, নেগেটিভ আর কি। আচ্ছা, এরপরে যদি ল থাকে, ল, যেমন আমি বললাম যে সে একটা বই পড়লো, এই যে তোমার এই যে পড়লো, এই যে ক্রিয়া, এটা শেষে একটা ল আছে না, ল, সে একটা বই পড়লো, তো এই ল এটা হচ্ছে পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আচ্ছা, যদি ত থাকে, যেমন সে হচ্ছে কি প্রায় কলেজ ফাঁকি দিত, কি দিত? সে হচ্ছে প্রায় কলেজ ফাঁকি দিত। এই যে একদম বাংলা বাক্যের শেষে কিন্তু ফাঁকি দেওয়া, এটা হচ্ছে ক্রিয়া আর কি, দিত, এই যে দিত। তাহলে তুমি দেখো এই যে দিত যে ক্রিয়া, এটা শেষে ত আছে, তার মানে এটা কি পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আচ্ছা, আবার যদি ম থাকে, যেমন হচ্ছে কি আমি হচ্ছে কি খেলা করেছিলাম, দেখো খেলা করেছিলাম, এটা হচ্ছে একটা কি ক্রিয়া না? আমি গতকাল বন্ধুদের সাথে খেলা করেছিলাম, পুরো বাক্যটা হচ্ছে এটা। তো খেলা করেছিলাম শেষে হচ্ছে আমার ক্রিয়া বা ভার্বটা থাকে। এখন এই যে ক্রিয়া, দেখো এর শেষে একটা ম আছে, কি আছে? ম আছে, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। তাহলে নীলতম, এটা যদি কোনো বাংলা বাক্যের শেষে থাকে, একদম শর্টকাট টেকনিক, যদি থাকে তাহলে সেটা পাস্ট টেন্সে আছে। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। আর যদি কোনো বাংলা বাক্যের শেষে ব থাকে, যেমন আমি খেলবো, সে পড়বে, তারা ঘন্টার পর ঘন্টা খেলা করতে থাকবে, হ্যাঁ, বই পড়তে থাকবে, এই যে ব থাকা মানে হচ্ছে এটা ফিউচার টেন্স। এটা কোন টেন্সে আছে? ফিউচার, মানে ভবিষ্যতের টেন্সে আছে। ওকে, তোমরা ক্লাস বুঝতে পারছো কিনা?
অবশ্যই জানাবা, ঠিক আছে? এই ক্লাস যদি বুঝতে না মানে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে জিজ্ঞাসা থেকে অবশ্যই কোশ্চেন করবা। আমি অবশ্যই কোশ্চেন নিবে, আমি একটু পড়াই। দেখো খেলা করেছিলাম, ব থাকলে ফিউচার। আচ্ছা যদি এই কোনোটার কিছু না থাকে তাহলে সেটা প্রেজেন্ট, সেটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স আছে, খুবই সহজ না? নীলতম থাকলে পাস্ট টেন্সে আছে, ব থাকলে ফিউচার মানে ভবিষ্যৎকালে আছে, কোনো কিছু আমি ভবিষ্যতে করবো এই টেন্সে আছে। আর এইগুলোর কোনোটাই না থাকলে সেটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে আছে। এখন কথা হচ্ছে যে বুঝলাম যে কোন টেন্সে আছে বুঝলাম, এখন কথা হচ্ছে এটা কি প্রেজেন্ট ইনডিফিনাইটে নাকি কন্টিনিউয়াস, না পারফেক্ট নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? পাস্ট টেন্সে আছে আমি বুঝলাম, কিন্তু সেটা পাস্ট কন্টিনিউয়াসে আছে নাকি পাস্ট ইনডিফিনাইটে নাকি পাস্ট পারফেক্ট, কোনটায় আছে আমি কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো? হ্যাঁ এবার একটু দেখো, এই যে এখানে একটু দেখো, ভালো করে খেয়াল করো। হ্যাঁ খেয়াল করো যে মাঝখানে অর্থাৎ ক্রিয়ার মাঝখানে তোমার যদি তে থাকে, কি থাকে? তে থাকে, তাহলে সেটা কন্টিনিউয়াস টেন্সে আছে। কি আছে? কন্টিনিউয়াস টেন্সে আছে। আমি উদাহরণ দিচ্ছি, দেখো আমি বললাম সে কি বই পড়ছে, কি সে একটা, আমি পুরো বাক্যটা লিখছি না, হ্যাঁ শুধু ক্রিয়াটা লিখছি, ভার্বটা লিখছি। সে একটা বই পড়ছে, বই পড়ছে। এখন কথা হচ্ছে এই যে পড়ছে যে শব্দটা, এটা ক্রিয়া, এর শেষে কিন্তু তোমার এই যে এগুলোর কোনোটাই নেই, তার মানে এটা প্রেজেন্ট টেন্স আছে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এখন এটা আসলে কন্টিনিউয়াস পারফেক্ট না ইনডিফিনিট, কোনটাই আছে সেটা। তো পড়ছে, তুমি বলতে পারো যে ভাই এখানে আমি বললাম এটা কন্টিনিউয়াস, কি কন্টিনিউয়াস। তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এখানে কন্টিনিউয়াস আপনি বললেন, বাট এখানে তো এই ক্রিয়ার মাঝখানে কোনো তে নেই, কি নেই? তে নেই। তার মানে দেখো বাংলা যে ভাষাটা, এই বাংলা ভাষা দুইটা রীতি আছে, একটা হচ্ছে সাধু রীতি আর একটা হচ্ছে চলিত রীতি। সাধু রীতি আর চলিত রীতি। তো আমরা যে কথাবার্তাগুলো বলি এটা সব নর্মালি হচ্ছে চলিত রীতি। আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, সে বই পড়ে, হ্যাঁ আমার বাবা আজকে অফিসে যাবে না, হ্যাঁ এই সবগুলো কিন্তু হচ্ছে তোমার চলিত রীতি। কিন্তু তোমার হচ্ছে সাধু রীতি কি? যেমন সে বই পড়িতেছে, সে স্কুলে যাইতেছে, সে কলেজে যাইতে থাকিবে, ঠিক আছে কিনা? আমি হচ্ছে কি একটা গেম খেলিতেছিলাম, হ্যাঁ আমি মাছ নদীতে ধরিতেছিলাম। এই যে এটা হচ্ছে সাধু রীতি। তো আমরা কি করব, এই যে পড়ছে না এটাকে আমরা সাধু রীতিতে হচ্ছে করে ফেলবো। পড়তে চাস এটা মনে মনে করে ফেলতে হবে, শুরুর দিকে একটু কষ্ট হবে। দেখো এগুলো এভাবে করাও লাগে না, যখন আমি প্রত্যেকটা টেন্স একদম বিস্তারিতভাবে শেখাই দিব তখন তুমি ইজিলি পারবা। তারপরে শুরু যেহেতু এখন অনেকে টেন্স পারো না, বাংলা বাক্য দেখে কোনটা কোন টেন্সে আছে হয়তো আইডেন্টিফাই করতে পারো, তাদের জন্য একেবারে বেসিক থেকে পড়াচ্ছে। ওকে, অনেকে বিরক্ত হয় না, অনেকে হচ্ছে এগুলো হয়তো আগে থেকে জানা থাকার কথা, বাট সামনে অনেক কিছু আছে যেগুলো তোমার জানা নেই। আমি একেবারে বেসিক থেকে শুরু করছি। ওকে আচ্ছা দেখো এখন তোমার হচ্ছে পড়ছে, এটা তুমি করো হচ্ছে কি পড়ছে মানে কি পড়িতেছে, তাই না? সে একটা বই পড়িতেছে, এটা সাধু, পড়িতেছে এটা হচ্ছে সাধু রীতি। পড়ছে এটা চলিত, পড়িতেছে এই যে এখানে দেখো সাধু রীতিতে কিন্তু একটা তে আছে, তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? আমি বললাম খেলছিল, সে গতকাল খেলছিল, ছিল। বাংলা বাক্যের শেষে ল আছে, এই যে ল আছে, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। কথা হচ্ছে পাস্ট কি কোনটা? পাস্ট কোনটা? খেলছিল এটাকে তুমি এটা চলিত রীতি আছে, এটাকে তুমি সাধু রীতি করো। খেলিতেছিল, তাই না? খেলছিল মানে খেলিতেছিল, সে গতকাল বন্ধুদের সাথে খেলছিল অর্থাৎ খেলিতেছিল। তো তে ছিল, তার মানে এই যে দেখো তে আছে, এটা হচ্ছে তাহলে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে সহজে চেনার জন্য। আচ্ছা এটা গেল। আর ফিউচার কন্টিনিউয়াস ওটা বোঝা যায়, তে অলরেডি থাকে, সে খাইতে থাকবে, যাইতে থাকবে, পড়তে থাকবে, তে অলরেডি থাকে আর কি, শুধু প্রেজেন্ট আর পাস্টে থাকে না, এই জন্য ওটাকে সাধু রীতিতে আমাদের একটু কনভার্ট করে ফেলতে হবে। ওকে আচ্ছা এখন তোমার হচ্ছে মাঝখানে যদি কি থাকে, এটা কি বলো তুমি? অন্তুস্ত বলো না? আমি ছোটবেলায় আমার পড়াইছিল ইয়া পড়াইতো এটাকে আমার ইয়া। তো যাই হোক অন্তুস্ত, এই যে অন্তুস্তা যেটা আছে এই অন্তুস্ত আকার, এটা যদি থাকে বাংলা বাক্যের মাঝখানে যদি থাকে তাহলে সেটা হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? কোনটা? পারফেক্ট। আমি বললাম পড়েছে, সে একটা উপন্যাস পড়েছে। এখন এখানে এটা দেখো নর্মালি হচ্ছে এখানে এইগুলোর কোনোটাই নাই, কি এগুলোর কোনোটাই নেই, তার মানে এটা কি প্রেজেন্ট টেন্স আছে। এখন প্রেজেন্ট কোনটা? পারফেক্ট, ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা? হুইচ ওয়ান? কোনটা? দেখো এটাকে তুমি হচ্ছে কি করবা,
সাধুরীতিতে কি করো, এই যে সাধুরীতিতে করে ফেলবা। যখন পড়েছে এটাকে যদি আমি সাধুরীতি করি, সাধুতে বলি, বাংলা সাধু ভাষায় বলি, তাহলে হবে পড়িয়াছে। সে একটা উপন্যাস পড়িয়াছে, পড়িয়াছে পড়েছে সেম না? সে সে গতকাল তার বন্ধুদের সাথে ফুটবল খেলিয়াছিল, খেলেছিল মানে কি খেলিয়াছিল। দেখো পড়েছে এটা হচ্ছে, এটার তোমার সাধুরীতি হচ্ছে পড়িয়াছে, কি পড়ি আছে, পড়ি আছে। তাহলে এইখানে দেখো বাংলা বাক্যের এই যে তোমার হচ্ছে সাধু ভাষায় বাংলা ক্রিয়ার মাঝে কিন্তু তোমার একটা অন্তুস্থ আছে এখানে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী আমি এটা করে ফেলবো, শেখাবো সবই। আমরা হচ্ছে মানে শুরুতে একটু ধারণা দিচ্ছি, একটা ওভারভিউ দিচ্ছি, প্রত্যেকটাই আমরা বিস্তারিত শিখবো, সমস্যা নেই। আখিমণি কোনটা কিভাবে বুঝতে পারবে কোনটা প্রেজেন্ট পাস্ট নাকি ফিউচার? এটা তোমাদের তো আখিমণি পরে জয়েন করছে নাকি ক্লাসে? এই যে পরে জয়েন করলে এর একটা সমস্যা, হ্যাঁ শুরু থেকে ক্লাসটা করলে কিন্তু সহজ হয়। তুমি যদি পরে জয়েন করে থাকো তাহলে আগের থেকে ক্লাসটা, একদম শুরু থেকে ক্লাসটা দেখবা, কারণ সবগুলোই গুরুত্বপূর্ণ কথা বলেছি। ওকে, এখানে সব লেখাই আছে, আমি এগুলো উদাহরণ দিয়ে বলেছি, তোমাদের জানার কথা। আচ্ছা, সবগুলো পড়ানোর পরে এরপরে হচ্ছে আমি একবার জিজ্ঞেস করবো তোমরা বুঝতে পেরেছো কিনা, যেটা বুঝতে পারবে না সেটা আমি বোঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এটা গেল পারফেক্ট, তাহলে কন্টিনিউয়াস গেল, পারফেক্ট গেল। তাহলে বলতে পারো ইনডিফিনাইট কোনটা? ইনডিফিনাইট কোনটা? যদি হচ্ছে তোমার তে নাম বাংলা বা ক্রিয়ার মাঝে তে না থাকে, ইয়া না অন্তস্থ না থাকে, তাহলে মনে করবা যে ওইটা হচ্ছে তোমার ইনডিফিনাইট। যেমন আমি বললাম সে নিয়মিত পড়াশোনা করে, সে নিয়মিত পড়াশোনা করে। ওকে, এই যে করে, এটাকে তুমি পড়াশোনা করে, ঠিক আছে। এখানে তুমি তো এটা বলতে পারবে না যে সে পড়াশোনা করে মানে কি নিয়মিত প্রতিদিনই করে আর কি। সো পড়াশোনা করে তো বলতে পারবে না যে পড়াশোনা করিতেছে বললে তো তখন তো এই যে এটা বোঝাচ্ছে যে চলতেছে কাজটা, ওই যে তখন কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? করি আছে মানে তো হচ্ছে না, পড়াশোনা শেষ এরকমটা বোঝাচ্ছে। তো পড়াশোনা করে এটা হচ্ছে, তাহলে তোমার এখানে যে তুমি সাধু ভাষায় তে যুক্ত করতে পারতেছো না, অন্তুস্থা যুক্ত করতে পারতেছো না এখানে, তাই না? তাহলে হচ্ছে এটা কি একটা, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। কারণ এই যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কিন্তু দন্তন্য ল ত ম নেই, তার মানে এটা পাস্টও না, আবার ব নেই, তার মানে এটা ফিউচারও না, তার মানে প্রেজেন্ট কোনটা? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, সহজ না? বুঝতে পারবা? আচ্ছা, এখন এই যে শর্টকাটটা যদি কেউ না বুঝতে পারো তাও সমস্যা নেই, কারণ এগুলো হচ্ছে যখন বিস্তারিত টেন্সগুলো পড়াবো তখন তুমি এমনিই বুঝতে পারবে, যখন আমি সেন্টেন্সগুলো করাবো তোমাদের তখন এমনিতেই বুঝতে পারবো। এখন এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা এটা একটু জানাও। আমি হচ্ছে সামনের দিকে যাব। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার লিখে জানাও সবাই, একটু বুঝতে পেরেছো কিনা এতক্ষণ যা বললাম। এখনো মেন পড়ার দিকে আমরা যাইই নাই বলতে গেলে, এতক্ষণ আমরা ভূমিকাতেই আছি। ওকে, হ্যাঁ, হ্যাপি মনি সবাইকে নিজেদের মধ্যে কথা বলতে নিষেধ করেন। নিজেদের ভিতরে কথা বলতে গেলে অনেকের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, নিজেদের ভিতরে কথা পড়ার সময় বলবা না। ক্লিয়ার? ঋতু বুঝতে পারছে, মুমতাহিনা, ইলিজা, রিমি লেট হয়ে গেছে তাই? তুবা বুঝতে পারছে, ওকে, মিরনও বুঝতে পারছে। বাকিদের কি অবস্থা? ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা একদম মনোযোগ দিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস সবগুলো করো, ইনশাল্লাহ আশা করি আর সমস্যা থাকবে না। ওকে, অপরাজিতা মৌ বুঝতে পেরেছে, জান্নাতারা বুঝতে, ওকে ওকে ওকে। আচ্ছা, ম্যাক্সিমাম আশা করি বুঝতে পারছো। এরপরে যদি না বুঝতে পারো কেউ কোনোটা, তাহলে মানে অবশ্যই বলবা। এখন আমরা এবার একটু বাংলা বাক্যগুলো দেখি। এখানে আমরা এবার টেন্সের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ, মূল টেন্সের দিকে চলে যাচ্ছি। বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে। এবার কি বলতেছে? সে স্কুলে যায়, আমি ভাত খাই, লোকটি ধীরে ধীরে হাঁটে। দেখো, সে স্কুলে যায় মানে কি? সে প্রায় প্রতিদিন স্কুলে যায়, মানে প্রায় কাজটা হয় এরকম বোঝাচ্ছে। আমি ভাত খাই মানে প্রায় ভাত খায়, হ্যাঁ প্রতিদিন ভাত খায়। লোকটি ধীরে ধীরে হাঁটে মানে কি? সে সবসময় ধীরে ধীরেই হাঁটে, এটা তার একটা অভ্যাস। শিক্ষা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে কি এটা সবসময় করে থাকে। তো এখানে যে বাক্যগুলো দেখো, এই যে বাক্যগুলো এখানে আছে, এই বাক্যগুলো দ্বারা কি বোঝাচ্ছে? যে কাজগুলো প্রায় সময় হয়, মানে প্রতিদিন প্রায় সময় হয়ে থাকে এরকমটা বোঝাচ্ছে। প্রায় সময় হচ্ছে। তো তখন তোমার কোনো কাজ বর্তমানকালে এরকম সাধারণভাবে হয়ে থাকে, মানে প্রায় প্রতিদিন সবসময় হয় বা হয়ে থাকে, সেটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর শর্টকাট টেকনিক অনুযায়ী তুমি এখানে দেখো যে ওই যে
এই বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে না, স্কুলে যায়, এটা হচ্ছে ক্রিয়া মানে ভার্ব আর কি। তো এটা শেষে দন্তন্য নেই, ল নেই, ত নেই, ম নেই, তার মানে এটা পাস্টে নেই, আবার ব নেই, তার মানে ফিউচারে নেই, যেটা শর্টকাটে পড়ালাম। তাহলে এটা পাস্ট টেন্সও না, ফিউচার টেন্স না, তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। কথা হচ্ছে কোনটা ইনডিফিনাইট পারফেক্ট নাকি কন্টিনিউয়াস, কোনটা, নাকি পারফেক্ট কন্টিনিউয়াস? পারফেক্ট কন্টিনিউয়াস বোঝা সহজ, ওইটা পড়ানোর সময় বোঝাই দিব। সো কোনটা এটা আসলে কোনটা? তো এখানে তুমি তো বলবা না সেই স্কুলে যায়, এটাকে তুমি বলতে পারবে না যে যাইতেছে, বলতে তো পারবা না। আবার যাইয়াছে তো বলতে পারবে না, তাই না? এটা সাধু ভাষা, সাধু রীতি তো এরকম না। তার মানে এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াসও না, আবার পারফেক্টও না, তোমার এটা হচ্ছে ইনডিফিনাইট। ওকে, এগুলো কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এখন হচ্ছে অ্যান্সার পরে। এখন দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি সংজ্ঞা শর্টকাট তো বোঝাইছি, আশা করি বোঝার কথা। না বুঝলে এবার এগুলো যেভাবে বলছে এভাবে বোঝার ট্রাই করো। সাধারণভাবে বর্তমানকালে যে সকল কাজ হয় বা হয়ে থাকে, মানে নর্মালি প্রতিদিন প্রায় সময় হয়। আমার আব্বু প্রতিদিন অফিসে যায়, তো সে প্রায়ই যায়, 2-1 দিন অফিস বন্ধ থাকলে হয়তো যায় না, কিন্তু কাজটা তো প্রায় হয়, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ঠিক আছে, আম্মু প্রতিদিন রান্না করে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ প্রায় কাজটা হয়। ঠিক আছে, আবার প্রায় হয় না, এটাও তাহলে তোমার আমি নিয়মিত বই পড়ি না, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, মানে নেগেটিভ আর কি। সো এখানে তোমার আছে, দেখো কি আছে, যে আমরা মাঠে ক্রিকেট খেলি। আমরা মাঠে ক্রিকেট, মানে সহজ থেকে যাচ্ছি, এর কঠিন দিকে যাব। হ্যাঁ, আমরা মাঠে ক্রিকেট খেলি, এই যে বাক্যটা, ধরো এটা আমি কি করব? ইংলিশ করব। এখন এই যে আমরা মাঠে ক্রিকেট খেলি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রায় খেলি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, তাহলে এখন এটা আমরা কি করব? ইংলিশ করব। তো প্রেজেন্ট ইনটেন্স তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি বলেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট আগে বসায় ফেলতে হবে। একটা বাক্যের শুরুতেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসাতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি? গঠন প্রণালীকেও একটু মনে রাখতে হবে। শর্টকাটে গঠন প্রণালী সবগুলো টেন্স পড়ানোর পরে শেখাবো, তো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে শিখো। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি? একটা সেন্টেন্সের নর্মাল গঠন প্রণালী কি? শুরুতে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। বিষয়টা এরকম না? তাহলে এইটাই হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, যে সাবজেক্ট ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে কি? অবজেক্ট। ভার্বের 3টা ফর্ম। V1 তোমাদের ভোকাবুলারি একটা শীট ওয়েবসাইটে থাকবে, এটা পড়ে নিবা। এখানে তোমার প্রত্যেকটা ভার্বেরই V1 V2 V3 দেওয়া আছে, সবগুলো পড়ে ফেলবা। V3 সবগুলো লাগে, V1 V2 V3। আমি যদি V1 বলি হচ্ছে তোমার রান, তাহলে এটার V2 হচ্ছে র্যান, কি? র্যান। আর V3 হচ্ছে আবার রান, এরকম। ঠিক আছে, গো, ওয়েন্ট, গন, সবাই জানো। এখন আমরা এটাকে কি করব? ইংলিশ করব। ওকে, আমরা এটাকে কি করব? ইংলিশ করব। এখন প্রথমে আমার কি লাগবে? সাবজেক্ট লাগবে। সাবজেক্ট কোথায় থাকে? বাংলা বাক্যের শুরুতে। তাহলে আমরাটা হচ্ছে আমার এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা ইংরেজি কি? উই। আচ্ছা, এখন কি লাগবে? ভার্ব লাগবে। কি লাগবে? ভার্ব কোথা থাকে? বাংলা বাক্যের একদম শেষে থাকে। এই যে আমরা মাঠে ক্রিকেট খেলি, এই যে খেলি, এই খেলা করাটা হচ্ছে এখানে তোমার এটা কি? ভার্ব। এটা কি? ভার্ব। তাহলে খেলা করা ইংরেজি কি? প্লে। তো প্লে ভার্বে 1 নম্বর ফর্ম তো প্লেই। তো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম উই প্লে। আমরা কি করি? আমরা খেলি বা খেলা করি। এখন কি লাগবে? অবজেক্ট লাগবে। কি লাগবে? অবজেক্ট লাগবে। দেখি তো আমার অবজেক্ট আছে কিনা। এখন অবজেক্ট চিনবো কিভাবে? বাংলা বাক্যকে কি, কাকে, কাদেরকে দ্বারা যদি কোশ্চেন করো তাহলে অবজেক্ট পেয়ে যাবা। কি দ্বারা কোশ্চেন করতে হবে অবজেক্ট পেতে গেলে? কি, কাকে, আর হচ্ছে কি? কাদেরকে। এইগুলো দ্বারা যদি কোশ্চেন করো তাহলে তুমি অবজেক্ট পেয়ে যাবা। যে কোনো অবজেক্ট তুমি হচ্ছে পেয়ে যাবা। তুমি এখানে কোশ্চেন করো, যেহেতু ছোট বাক্য সহজেই পাবা, বড় বাক্যও পাবে। হ্যাঁ, দেখো আমরা মাঠে ক্রিকেট খেলি, তুমি কোশ্চেন করো আমরা কি খেলি, কি এর উত্তরে কি আসতেছে? ক্রিকেট। তাহলে ক্রিকেটটা হচ্ছে এখানে কি? অবজেক্ট। হ্যাঁ, আমি তাদেরকে বইগুলো দিয়েছিলাম। এখন তুমি কোশ্চেন করো আমি কাদেরকে বইগুলো দিয়েছি? তাদেরকে। তাহলে তাদেরকে এটা হচ্ছে এখানে অবজেক্ট। আচ্ছা, তো এখানে এই যে কি দ্বারা কোশ্চেন করলে আমরা কি খেলি? ক্রিকেট। কি এর উত্তরে ক্রিকেট আসতেছে, তাহলে এই ক্রিকেটটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। এটা কি আমার অবজেক্ট? তাহলে উই প্লে, এবার এই ক্রিকেটটা আমি এখানে লিখে দেবো, উই প্লে, CRICKET, উই প্লে ক্রিকেট। হ্যাঁ, আমরা ক্রিকেট খেলি। এবার কি আছে? মাঠে। কি? এখন দেখো আমার সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসে গেছে। এখন তাহলে আমার মূল কাজ শেষ। এখন আর অতিরিক্ত কি আছে? মাঠে বাদ আছে। মাঠে, তাহলে মাঠেটা আমি বসাই দেবো। মাঠে মানে কি? হ্যাঁ, মাঠে, ইন দ্য ফিল্ড, তাই না? তো সবাই জানো ইন দ্য ফিল্ড।
এই হচ্ছে একটা ছোট ইংরেজি বাক্য, এটাকে আমরা ইংলিশ করে বাংলা বাক্যকে ইংলিশ করলাম। উই প্লে ক্রিকেট ইন দ্য ফিল্ড, আমরা মাঠে ক্রিকেট খেলি। ঠিক আছে, কি করি আমরা মাঠে ক্রিকেট খেলি। সীমা ভাইয়া ক্লাস রেকর্ড থাকবে ওয়েবসাইটে? হ্যাঁ, ওয়েবসাইটে ক্লাস রেকর্ড থাকবে, সারা জীবন থাকবে, নোটশিট সব ওইখানেই থাকবে, ওইখান থেকে দেখে নিবা। ওকে ভাইয়া, চেঞ্জিং এ প্রবলেম খুব। চেঞ্জিং মানে কি? চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা তো আমি পেইড ব্যাচে পড়াই। আমি হচ্ছে এখানে তোমাদের দেখো এখানে অনেক পেইড ব্যাচের স্টুডেন্ট আছে। নর্মাল হচ্ছে আমি তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা ফ্রিতে পড়াচ্ছি। ওকে, এখানে এর ভিতরে অনেক কিছু শিখতে পারো, কিন্তু তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একদম ভেঙে ভেঙে বিস্তারিত সব কিছু শিখতে চাও, প্রত্যেকটা টপিক, তাহলে হচ্ছে তোমার পেইড ব্যাচ মানে কোর্স কিনতে হবে আর কি। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কোর্সটা কিনে ফেলতে হবে। কোর্স কিনলে আশা করি ঠকবা না, কারণ যারা এখানে আসে তোমরা একটু বলো যে কোর্সটা আসলে কেমন। কোর্সটা অবশ্যই আশা ভালো হওয়ার কথা। প্রত্যেকটা ইংলিশ ফার্স্ট পেপার আমি প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে গ্রামার সহ পড়াই। সেকেন্ড পেপারেও একদম বেসিক থেকে সবগুলো টপিক ভেঙে ভেঙে পড়াই, বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিই। তো যাদের ইংলিশে সমস্যা আছে তারা আমার ইংলিশে ভর্তি হতে পারো। আমি হচ্ছে ইংলিশ যেটা করি যে আগে আমি বেসিক কিছু ক্লাস নিয়ে নিই। অনেকের ইংলিশে বেসিকের সমস্যা থাকতেই পারে, কারণ আমরা হচ্ছে নর্মালি আমিও তো ধরো গ্রামের ছেলে, তাই না? গ্রামে ভালো শিক্ষক নেই, প্রতিষ্ঠান নেই, সো আমাদের জন্য শেখাটা অনেক বেশি কষ্টকর। তো যাতে সবাই হচ্ছে ইংরেজিটা শিখতে পারে এই জন্য হচ্ছে বেসিক ক্লাস শুরুতে অনেক কয়েকটা নিয়ে নিই, এরপরে আমি অন্যান্য টপিকগুলো ধরে ধরে ক্লাস নিই। তো যারা হচ্ছে ইংলিশ শিখতে চাও ভেঙে ভেঙে, তাহলে তোমরা হচ্ছে এরকম আমাদের কোর্সে ভর্তি হতে পারো। আমাদের বাংলা ইংরেজি আইসিটি কোর্স আছে, একসাথে ভর্তি হতে পারো, আলাদাভাবে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবা, শেষ। আচ্ছা, ওকে। ইম্পর্টেন্ট ভার্বগুলো দিয়েন, হ্যাঁ ওই ওয়েবসাইটে থাকবে, ঠিক আছে? ওকে, এখন আমরা হচ্ছে এবার দেখো তো, এবার হচ্ছে আমরা এই যে বাক্যগুলো আছে এগুলো হচ্ছে একটু কি করব, ইংলিশে ট্রান্সলেট করব। কি করব? ইংলিশে ট্রান্সলেট করব। কি বলছে? গাছ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচায়, আবার সে প্রতিদিন সকালে পার্কে তার বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করে। সড়ক দুর্ঘটনা বাংলাদেশে প্রায় প্রতিদিন ঘটে। হ্যাঁ, সো এই সেন্টেন্সগুলো তুমি দেখো, নর্মাল হচ্ছে এই সকল সেন্টেন্সের শেষে কিন্তু তোমার কি নেই? ওই যে নীল, দন্ত নেই, ল নেই, ত নেই, ম নেই, তার মানে এটা পাস্টে না। আবার ব নেই, তার মানে কি এটা ফিউচারেও না, তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে। কথা হচ্ছে কন্টিনিউয়াস পারফেক্ট নাকি ইনডিফিনিট। তো ওই যে তুমি সাধু ভাষা বা চলিত ভাষায় তো ত আর অন্তস্থ আকার এটা আনতে পারবা না এখানে। বাঁচাই, তার মানে বাঁচি আছে তো বলতে পারবা না। তার হচ্ছে বাঁচাইতেছে বলতে পারবা না, তখন তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা হচ্ছে তোমার ইনডিফিনাইটে আছে। আরেকভাবে বললে যে গাছ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচায়, না মানে এটা হচ্ছে কি সবসময় হয়ে থাকে। গাছ যখন ঝড় বৃষ্টি এগুলো হয় তখন গাছ হচ্ছে আমাদেরকে রক্ষা করে, এগুলো থেকে বাঁচায় অনেকটা। তো তারপর হচ্ছে সে প্রতিদিন পার্কে তার বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করে। তো এটা হচ্ছে তোমার সাধারণভাবে তোমার প্রতিদিন এই কাজগুলো হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যে সকল কাজ, আরো সহজভাবে যদি বলি যে কোনো কাজ বর্তমান কালে চলতেছে না আবার শেষ হয়ে গেছে এরকমটা বোঝাচ্ছে না, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আমি বললাম সে একটা বই পড়ছে মানে কি? পড়িতেছে, মানে কাজটা চলতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আবার পড়েছে মানে পড়ি আছে, পারফেক্ট। পড়েছে মানে কি? তার বইটা পড়া শেষ। তো বর্তমানকালে কোনো কাজ চলছে না আবার হয়ে গেছে, শেষ হয়ে গেছে কাজটা, এরকমও বোঝাচ্ছে না, তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। গাছ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচায়। এখন এটাকে আমরা কি করব? এটাকে হচ্ছে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব। আচ্ছা, এখন খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবা। এখানে আমরা প্রথমে আমাদের কি লাগবে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অবজেক্ট লাগবে, তাই না? অবজেক্ট লাগবে। আচ্ছা, সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে। আর সাবজেক্ট কোথা থেকে? বাংলা বাক্যের শুরুতে থাকে। এই যে গাছ, এই গাছটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্টটা বসায় ফেলি, ট্রিস, TREES, ট্রিস। এখন তুমি বলতে পারো যে ভাই এখানে আছে গাছ, এখানে তো গাছগুলো নেই, তো আপনি এখানে কেন ট্রিস বসালেন, মানে এস কেন যুক্ত করলেন? হ্যাঁ, এটা তোমাদের শিখতে হবে, এই ভুলটা তোমরা অনেকেই করে থাকো। দেখো, কমন নাউন বলে তোমার হচ্ছে একটা পরিভাষা আছে, অর্থাৎ পার্টস অফ স্পিচের নাউনের একটা প্রকার হচ্ছে কমন নাউন। তো যারা হচ্ছে এখানে পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, তোমাদের তো বেসিক ক্লাসে পড়িয়েছে, তোমাদের একদম ভালোভাবে জানা থাকার কথা। অন্যরা যারা জানো না তাদেরকে বলছে আর কি, কমন নাউন জিনিসটা কি। কমন নাউন কি? যেমন আমি বললাম হচ্ছে কম্পিউটার, ওকে, তারপর হচ্ছে বুক, তারপর হচ্ছে তোমার ফোন, হ্যাঁ, গার্ল, বেবি। নর্মালি হচ্ছে তোমার যখন
কোনো একটা শব্দ দ্বারা সাধারণভাবে ওই জাতীয় সকলকে বোঝায় তখন সেটা হচ্ছে কমন, মানে কমন নাউন আর কি। কি নাউন? কমন নাউন। যেমন হচ্ছে কম্পিউটার, কারণ কম্পিউটার বলতে পৃথিবীর সব কম্পিউটারকে আমি এখানে সাধারণভাবে বোঝাচ্ছি। এটা কোন ব্র্যান্ডের কম্পিউটার, কোন কালারের কম্পিউটার, ঠিক আছে, এটা কিন্তু আমি এখানে বলছি না। যখন আমি নির্দিষ্ট করে ফেলবো তখন আবার সেটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। কারণ তোমাদের বেসিক ক্লাসে পড়িয়েছি যে নির্দিষ্ট যে কোনো কিছু নামই হচ্ছে কি প্রপার নাউন। যেমন আমি বললাম রিভার, রিভার মানে নদী, তো সাধারণভাবে আমি পৃথিবীর সব নদীকে এখানে বোঝাচ্ছি রিভার, নদী। ওকে, কিন্তু আমি যদি নির্দিষ্ট করে বলি, যেমন আমি যদি বলি পদ্মা, হ্যাঁ পদ্মা যদি বলি, মেঘনা যদি বলি, তখন এটা তো নির্দিষ্ট একটা নদীর নাম হয়ে গেল, তখন এটা হয়ে যাবে প্রপার নাউন। কি হয়ে যাবে? প্রপার নাউন। কমন নাউন হচ্ছে সাধারণভাবে সবগুলোকে বোঝাবে। ডগ মানে কি কুকুর, ডগ মানে কি কুকুর। এখন আমি কোন জাতের কুকুর, কোন কালারের কুকুর, কোন দেশের কুকুর, এটা তো আমি বলি না এখানে, বললে তখন প্রপার নাউন হয়ে যাবে। ডগ আমি সাধারণভাবে পৃথিবীর সব কুকুরকেই, মানে কুকুর জাতীয় সব কিছুকে আমি এখানে বোঝাচ্ছি ডগ। তাহলে ডগ হচ্ছে একটা কমন নাউন, কম্পিউটার একটা, বুক একটা কমন নাউন, ফোন একটা কমন নাউন, ঘড়ি একটা কমন নাউন, সব কমন নাউন। আমি যদি এখন বলি নেভি ফোর্স, নেভি ফোর্সের ঘড়ি, তখন এটা আবার প্রপার নাউন হয়ে যাবে। আমি যদি ফোনের ক্ষেত্রে শুধু ফোন বলি কমন নাউন, কিন্তু আমি যদি বলি রেডমি, অপ্পো, শাওমি, হ্যাঁ বা আইফোন, তখন সেটা কিন্তু আবার প্রপার নাউন হয়ে যাবে। প্রপার নাউনের যে গ্রামারটা আছে সেই অনুযায়ী ব্যবহার করতে হয়। যাই হোক, বেসিক আলোচনা এগুলো, যারা পেইড বেসের স্টুডেন্ট আছো তোমাদের জানার কথা আর কি, এগুলো পড়িয়েছি তোমাদের সবগুলো একদম বিস্তারিত। তো এই যে কমন নাউন জিনিসটা না, বুঝতে পারছো কমন নাউন জিনিসটা? একটু জানাও কমন নাউন এটা বাক্যে, এই কমন নাউনটা বাক্যে একা একা বসতে পারে না, ঠিক আছে। ধরো আমি বললাম, যেমন আমি বললাম কি আমি একটা বই পড়ছি, কি আমি একটা বাক্য লিখলাম আই অ্যাম রিডিং, যদিও কন্টিনিউয়াস টেন্স এখনো পড়াই নাই, তারপরেও আই এম রিডিং এ বুক, আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। এখন এই বুকটা কি একটা কমন নাউন? তো কমন নাউনের আগে অবশ্যই তোমার আর্টিকেল ইউজ করতে হবে, বা ডিটারমিনার যেটাকে বলে। ডিটারমিনার আরো অনেকগুলো আছে, আপাতত তুমি আর্টিকেল মনে রাখো, হ্যাঁ। যে কমন নাউনের আগে অবশ্যই একটা আর্টিকেল বসাতে হবে, অথবা তোমার কমন নাউনের শেষে একটা এস যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এস, মানে কমন নাউনটাকে প্লুরাল করে ফেলতে হবে। কি করতে হবে? প্লুরাল করে ফেলতে, এইভাবে ব্যবহার করতে হবে। এই দুইটার বাইরে ব্যবহার করলে সেটা শুদ্ধ বাক্য হবে না। তুমি যদি এখানে বলো যে আই এম রিডিং, কি আমি একটা বই পড়ছি, আমি বললাম আমি বই পড়ছি, তুমি ইংরেজি করলা কি আই এম রিডিং বুক, বুক করছো, এই বুককে প্লুরাল করো না এস যুক্ত করে। আবার হচ্ছে বুকের আগে একটা আর্টিকেলও নাও নাই, তার মানে তোমার এটা হয় নাই। আই এম রিডিং বুক, এটা একটা ভুল বাক্য। তোমাকে বলতে হবে, হয় বলতে হবে আই এম রিডিং এ বুক, অথবা তোমাকে বলতে হবে আই এম রিডিং বুকস। কি বলতে হবে? আমি বই পড়ছি, আই এম রিডিং বুকস, অথবা আই এম রিডিং এ বুক। বিষয়টা বুঝতে পারছো? কমন নাউনের আগে হয় আর্টিকেল বসাতে হবে, অথবা কমন নাউনের শেষে একটা এস যুক্ত করতে হবে, অর্থাৎ প্লুরাল করতে হবে, নাউনটাকে প্লুরাল করে ফেলতে হবে। ওকে, এখন এই যে এখানে আছে গাছ, তো গাছ আমি এখানে এই যে এটা তো আমি কি এই শেষে এস যুক্ত করে ব্যবহার করলাম আর কি, ঠিক আছে। মানে এর আগে আমি আর্টিকেল ইউজ করলাম না, আমি হচ্ছে এই নাউন, মানে কমন নাউন তো ট্রি, তো গাছ, সব গাছকে বোঝাচ্ছে। কোন গাছ? আমি যদি বলি মেঘনি গাছ, তা হচ্ছে রেইন ট্রি গাছ। রেইন ট্রি যখন বলবো তখন সেটা আবার মনে করো প্রপার নাউন হয়ে যাবে, রেইন ট্রি। তখন আমার দুইটাই, দেখো আমি দুইটাই কিন্তু ক্যাপিটাল লেটার দিয়েছি এখানে, কারণ প্রপার নাউনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়, বড় হাতের অক্ষর হয়। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই যে আমি হচ্ছে কি করছি এখানে, ট্রি যে প্রপার নাউন, এই কমন নাউন, এটার শেষে আমি একটা এস যুক্ত করে দিলাম, ট্রিস মানে গাছ। ওকে, কি গাছ। আচ্ছা, একটা কোয়েশ্চেন করছে আরু, অন্যায়া আরু না কি নাম। হ্যাঁ, ক্লাসগুলো হচ্ছে তোমার অবশ্যই রেকর্ড থাকবে, ওয়েবসাইটে থাকবে, সারা জীবন থাকবে, যখন ইচ্ছা তুমি ক্লাস করতে পারো, সমস্যা নেই। নোটশিট সব, বইপত্র সব হচ্ছে ওয়েবসাইটে থাকবে। ওয়েবসাইটে তোমাদেরকে ইনরোল করে দেওয়া আছে না, ইনরোল, অবশ্যই ওয়েবসাইটে আজকে যাবা, গিয়ে ওয়েবসাইট যদি না বুঝতে পারো তাহলে আমাদের জানাবা, হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবা, তোমাদেরকে বুঝাই দিবে ওয়েবসাইট যদি ইউজ না করতে পারো, কোনো কিছু ডাউনলোড না করতে হয়। ট্রিস লিখলাম, গাছ। আচ্ছা, এবার আমার কি লাগবে? সাবজেক্ট বসালাম, কি লাগবে? ভার্ব। তো ভার্ব আমার কোথায়? এই যে বাংলা বাক্যের শেষে ভার্ব থেকে, বাঁচাই, এই যে বাঁচাইটা হচ্ছে আমাদের এখানে ভার্ব। তাহলে বাঁচাই ইংরেজি কি? প্রোটেক্ট, সেফ, মানে হচ্ছে, তাই না? প্রোটেক্ট বা সেফ যে কোনো একটা ইউজ করতে পারে। আমি এখানে দিলাম ট্রিস প্রোটেক্ট দিলাম, যে বাঁচাই, প্রোটেক্ট গাছ বাঁচাই। সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল। এবার কি লাগবে? অবজেক্ট লাগবে। কি লাগবে? অবজেক্ট লাগবে। আচ্ছা, তুমি কোশ্চেন করো তো এখানে, যে গাছ কাদেরকে বাঁচায়, কি কাকে কাদেরকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়। তুমি এখানে কোশ্চেন করো গাছ কাদেরকে বাঁচায়,
কাদেরকে বাঁচাই? এর উত্তরে কি আসে? আমাদেরকে। হ্যাঁ, গাছ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে, তো গাছ আমাদেরকে বাঁচায়, আমাদেরকে। সো এই যে আমাদেরকে, এটা হচ্ছে আমার এখানে অবজেক্ট। তো আমাদেরকে এটার ইংরেজি কি? আস। উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আস মানে আমাদেরকে। ঠিক আছে, তাহলে ট্রিজ প্রোটেক্ট আস, এই যে আমার দিয়ে দিলাম, সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল, অবজেক্ট হয়ে গেল, আমার মূল কাজ শেষ। গাছ আমাদেরকে বাঁচায়, টেন্সের কাজ শেষ। টেন্সের কাজ যদি ভালো করে করতে পারো তাহলে আর বাক্যে তোমার কোনো ভুল হয়ে দেখবেও না টিচাররা। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে এখন সাবজেক্ট ভার্ব এর বাইরেও তো আমার আরেকটা জিনিস আছে, সেটা কি? প্রাকৃতিক বিপর্যয় থেকে। এই যে থেকে, এই থেকেটা কিন্তু তোমার একটা প্রিপোজিশন। বাংলা বাক্যে মানে ইংরেজি বাক্য বলো, বাংলা বাক্য বলো, এরকম প্রিপোজিশন ব্যবহার করে বাক্যটাকে লম্বা করা হয়, টেনে লম্বা করা হয়, বড় করা হয়, ঠিক আছে, দীর্ঘ করা হয়। তো কি বলছে? প্রাকৃতিক বিপর্যয় থেকে, একটা প্রিপোজিশন। তাহলে তুমি এখানে প্রিপোজিশনটা বসায় দাও। থেকে ইংরেজি কি? ফ্রম মানে থেকে না, ফ্রম মানে কি? থেকে, ফ্রম। তুমি এখানে বসাও ফ্রম, থেকে। এ দেখো কি, ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম প্রাকৃতিক বিপর্যয় থেকে। সো বাক্যে যখন এরকম প্রিপোজিশন থাকবে, প্রিপোজিশনটা আগে বসাবা, তারপরে ওর সাথে যেটা ওইটা বসাবো। তাহলে কি? প্রাকৃতিক বিপর্যয়, এটার ইংরেজি কি? প্রাকৃতিক মানে কি? প্রাকৃতিক মানে ন্যাচারাল, তাই না? ন্যাচারাল মানে প্রাকৃতিক, NATURAL, ন্যাচারাল। আর এরপরে কি? বিপর্যয় ইংরেজি কি? দুইটা ইংলিশ আছে, ডিজাস্টার ব্যবহার করতে পারো, অথবা ব্যবহার করতে পারো হচ্ছে ক্যালামিটিস ব্যবহার করতে পারো। যে আমি ন্যাচারাল ডিজাস্টার্স, অথবা আমি দিলাম হচ্ছে ডিজাস্টার পরিবর্তে তুমি এখানে আরেকটা শব্দ ইউজ করতে পারো, দুইটার ইংরেজি অর্থ হচ্ছে বিপর্যয়, ক্যালামিটিস। এই তাহলে কি হলো? ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ক্যালামিটিস বা ডিজাস্টার্স। গাছ আমাদেরকে প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচায়। এই যে কি সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। মাহিদুল, আস হলো ওয়ের অবজেক্ট ফ্রম। ইয়েস, হ্যাঁ। আচ্ছা, তোমরা যে ক্লাস করতেছো, তোমরা আসলে কে কোন ব্যাচের একটু এটা তো জানানো হলো না তোমাদের। এইচএসসি 27 নাকি 26 নাকি এসএসসির কেউ যদি থাকো, এসএসসির কেউ থাকো, তাও বলতে পারো ভাই আমি হচ্ছে এসএসসি 27 বা 28। এটা জানাও দেখি যে কোন ব্যাচ ক্লাস করতেছো আসলে বেশি, এটা জানার দরকার, তাই না? আব্দুর রহমান, তোমারটা কারেক্ট কিনা আমি বোঝাচ্ছি, এটা আমি বোঝাবো, এখনই বোঝাবো। বড় বাক্য এটা দেওয়ার কারণ আছে এখানে, এটা একটা জিনিস শেখার আছে এখানে, এটা আমি বোঝানোর জন্যই দিয়েছি। কি বলছে? সে প্রতিদিন সকালে পার্কে তার বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করে। কি বিশাল বাক্য, তুমি তো ভয় পেয়ে যাচ্ছ যে কোনটা কোথায় কিভাবে বসাবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই, তো সহজ। হাঁটাহাঁটি করে, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, এটা তো জানো। তাহলে প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্সের সাবজেক্ট কোনটা? এই যে বাংলা ওকে শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে কি বলতেছি, প্রেজেন্ট পারফেক্ট চলে আসতেছে, প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স, এটা তো বুঝতে পারতেছো। তাহলে সাবজেক্ট, ভার্ব, তারপর অবজেক্ট, এইটা বসালে তো আমার হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন বাংলা বাক্যে শুরুতে সাবজেক্ট থাকে হি, সে ইংরেজি কি? হি দিলাম। আচ্ছা, এবার লাগবে ভার্ব কোথা থেকে? হাঁটাহাঁটি করে। এই যে হাঁটাহাঁটি করে মানে হাঁটে আর কি, এইটা হচ্ছে আমার ভার্ব। বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, ক্রিয়া। তো এই যে এই ওয়াক মানে হাঁটা, হাঁটাহাঁটি করে, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি এখানে বসাবো হি ওয়াক। কি বসাবো? ওয়াক। এখন এটা কি হয়েছে? একটা জিনিস তোমাদের এখানে শেখানোর আছে যেটা আমি এখনো বলি নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই গ্রামারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে তোমার ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কি হয়? এস বা ইএস যুক্ত হয়। কখন হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয়। বুঝতে পারছো? যখন সাবজেক্ট নাম্বার, পার্সন তো বুঝো, তাই না? এটা তো বোঝার কথা, সহজ জিনিস, একদম সহজ জিনিস। নাম্বার হচ্ছে কি? দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাই না? সিঙ্গুলার নাম্বার মানে সিঙ্গেল থেকে, যেমন তুমি সিঙ্গেল, আমি সিঙ্গেল না, একা, তো আমি একটা সিঙ্গুলার প্রোনাউন আর কি, মানে সিঙ্গুলার নাম্বার আর কি। সো যেমন হচ্ছে আমি বললাম আমি, সে, ঠিক আছে, এটা, তুমি, সব হচ্ছে সিঙ্গুলার। রহিম, করিম, একটা বই, এটা হচ্ছে সিঙ্গুলার, কারণ একটা বোঝাচ্ছে। সিঙ্গুলার মানে হচ্ছে একটা বোঝাবে, আর প্লুরাল মানে হচ্ছে দুই বা দুইয়ের অধিক যদি বোঝায় সেটা হচ্ছে প্লুরাল। যারা আমি বললাম দুইটা বই, তার মানে দুইটা বই, এটা হচ্ছে প্লুরাল, এই প্লুরাল নাম্বার। আমি বললাম হচ্ছে অনেকগুলো বই, তার মানে এটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে। তারা মানে কি? একজন তো না, অনেকেই, তার মানে এটা হচ্ছে একটা প্লুরাল নাম্বার। আর পার্সন কি? পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। পার্সন কয় প্রকার? বেসিক আলোচনা, ফার্স্ট, সেকেন্ড, আর হচ্ছে তোমার থার্ড। আচ্ছা, ফার্স্ট মানে কি? ফার্স্ট মানে হচ্ছে যেটার ভিতরে আমি আছি, যেমন আমি, আমরা, আমাদের, এগুলো হচ্ছে সব ফার্স্ট পার্সন। আমরা যদি বলি আমরা ভিতরে আমি আছি না, এটা ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন
তুমি তোমরা দুইটা, তুমি তোমরা এটা সেকেন্ড পার্সন, ফার্স্ট আর সেকেন্ড বাদে পৃথিবীতে যা আছে সবই হচ্ছে থার্ড পার্সন। আমি যদি বলি বই তাহলে এটা থার্ড পার্সন, আমি যদি বলি তারা এটা থার্ড পার্সন, কারণ এটা ফার্স্টও না সেকেন্ডও না। আমি যদি বলি হচ্ছে ঘড়ি তাহলে এটা থার্ড পার্সন। আমি যদি বলি এখানে নাম আছে কি, এখানে যদি আমি বলি ফয়সাল, রফিক, তারপরে যারা যারা আসছো সবাই কিন্তু হচ্ছে কি থার্ড পার্সন। এখানে তো 26-27 মিলে একাকার, মানে অনেক ব্যাচের স্টুডেন্ট এখানে আছে, সো দ্যাটস রিয়েলি গ্রেট। এখানে আসলে জরিপ করাটা মুশকিল যে কোন ব্যাচের বেশি, মানে দুইটা ব্যাচেরই বেশি আছো। এসএসসির কাউকে দেখলাম না, এসএসসি হয়তো নাই এখানে, আচ্ছা সমস্যা নাই। তাহলে এটা বুঝতে পারছো তো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের সাথে আমার একটা এস বা ইএস যুক্ত করতে হবে, ঠিক আছে? এখন তুমি দেখো এই যে সাবজেক্টটা হি, হি সাবজেক্ট না এটা, এখন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা দেখবো। দেখো হি এটা কি থার্ড পারসন, কারণ এটা ফার্স্টও না সেকেন্ডও না, হি সে থার্ড পারসন। আচ্ছা এটা কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? হি মানে সে একজনকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। হ্যাঁ সিঙ্গেলে সিঙ্গেল, এ কিন্তু মিঙ্গেল না, সিঙ্গেল। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সাবজেক্ট আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, তাহলে আমি ভার্বের সাথে একটা কি যুক্ত করবো, এস যুক্ত করবো। বা বলতে পারো ভাই ইএস কেন যুক্ত করলেন না, ইএস যুক্ত করার নিয়ম আছে, আমি বোঝাচ্ছি তোমাদের। সো সাবজেক্ট যখন এরকম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমার ভার্বের শেষে একটা এস বা এস যুক্ত করতে হবে। তাহলে হলো হি ওয়াক্স, তুমি যদি এসটা না দাও তাহলে এটা ভুল হবে, এটা কি হবে, ভুল হবে, ঠিক আছে? ও সাকিব ভাই আছে এসএসসি 27 ব্যাচ থেকে, ও গ্রেট। মানসুর, নিহা ইসলাম, অক্সিলারি ভার্ব বসবে না, এন্ড অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্ট তারপরে ডিরেক্ট ভার্ব তারপরে অবজেক্টটা বসবে, কোনো অক্সিলারি ভার্ব বসবে না এখানে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বসে না, নেগেটিভে বসে, ইন্টারোগেটিভে বসে, কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে না। এত প্যাচানোর দরকার নেই, তুমি মনে রাখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন প্রণালী বোঝালাম না একটু আগে, যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই যে সাবজেক্ট বসবে ভার্ব হবে, কোনো অক্সিলারি ভার্ব নাই, ওকে? আচ্ছা এখন এস বাই এস কখন যুক্ত হবে এটা একটু শিখে আসি। দেখো এস বাই এস যুক্ত করার নিয়ম, এটা তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিজেরও পড়ে নিও, আমি একবার বলে দিচ্ছি। দেখো ভার্বের শেষে যদি তোমার কি থাকে, এস থাকে, এইচ থাকে, এক্স ও থাকে, তাহলে সেই ভার্বের শেষে কি যুক্ত করতে হবে, ইএস যুক্ত করতে হবে, আর অন্যান্য ক্ষেত্রে এস যুক্ত করতে হবে। যেমন দেখো ফাদার ক্যাচেস ফিশ, ফাদার এটা কি সাবজেক্ট থার্ড পারসন, ফাদার থার্ড পারসন না, ফাদার একজন বাবাকে বোঝাচ্ছে, তার মানে সিঙ্গুলার নাম্বার, তাহলে আমার ভার্বের সাথে এস বা এস যুক্ত করতে হবে। কথা হচ্ছে এস যুক্ত করবো নাকি ইএস যুক্ত করবো। আমার দেখো আমার হচ্ছে এখানে তোমার এই যে ভার্বের শেষে সিএইচ আছে, যে এস ডাবল এস সিএইচ এস এইচ এক্স ও, এগুলো থাকলে ইএস যুক্ত করতে হয়, সিএইচ আছে এর জন্য আমি এখানে ইএস যুক্ত করলাম। দ্বিতীয়টা দেখো সাবজেক্ট মারুফ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এস বাই এস যুক্ত করতে হবে, আমার শেষে ভার্বের শেষে কি আছে, ও আছে, এজন্য আমি এস যুক্ত করলাম। আমি যদি প্লে ভার্বের শেষে তাহলে কি হবে, প্লে, আচ্ছা প্লে এই যে ভার্ব, এই ভার্বের শেষে কি এস ডাবল এস সিএইচ এস এইচ এক্স ও আছে, নাই, তার মানে আমার এখানে শুধু এস যুক্ত করতে হবে, ঠিক আছে? রিড আর রিড, আমি এর শেষে কি যুক্ত করবো, এস না ইএস, বলো, এটা নিজেরা করবা। তাহলে এই জিনিসটা বোঝা গেল। আরো একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে যে যদি কি থাকে, যদি কোনো ভার্বের শেষে ওয়াই থাকে, কি থাকে ওয়াই, যেমন হচ্ছে এখানে ট্রাই, ওয়াই রয়েছে। আচ্ছা এরপর কি বলছে, ওয়াই এর পূর্বে যদি একটা কনসোন্যান্ট হবে, হ্যাঁ কনসোন্যান্ট, তোমরা জানো সাউন্ড দুই প্রকার, হ্যাঁ কনসোন্যান্ট সাউন্ড আর হচ্ছে ভাওয়েল সাউন্ড, মানে ইংরেজিতে যতগুলো লেটার আছে এটা দুই ভাগে বিভক্ত, একটা কনসোন্যান্ট আর একটা হচ্ছে ভাওয়েল। ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই 5টা, এই 5টার বাইরে যা আছে সব হচ্ছে কনসোন্যান্ট, এই 5টা হচ্ছে ভাওয়েল, এই 5টা কি ভাওয়েল, ভি ও ডাব্লিউ এল ভাওয়েল, এই 5টা কি ভাওয়েল, এই 5টার বাইরে যা কিছু আছে সেটা হচ্ছে তোমার কনসোন্যান্ট। তাহলে তোমার যদি এরকম কোনো ভাবের শেষে ওয়াই থাকে, তার আগে কি থাকে, কনসোন্যান্ট থাকে, যেমন আর তো এই 5টার কোনোটার ভিতরে নাই, তার মানে এটা কনসোন্যান্ট। তাহলে কি করতে হবে, এই যে ওয়াইটা আছে এই ওয়াইটার পরিবর্তে আই লিখতে হবে, মানে ইএস মানে এস বাই এস যুক্ত করার ক্ষেত্রে। সো ট্রাই আমি টিআর লিখলাম, ওয়াই এর পরিবর্তে আই দিলাম, দিয়ে ইএস যুক্ত করে দিতে হবে, ট্রাইস। তা হচ্ছে দেখো ক্রাই হয়ে গেছে, কি ক্রাই হয়ে যাবে হচ্ছে তোমার সিআরআই ইএস, ক্রাইস। তা হচ্ছে ড্রাই হয়ে যাবে ডিআরআইএস, ড্রাইস, ঠিক আছে? পারা যাবে। বউ কি পারসন, আবু বকর, রোজা রমজান মাসে তোমরা একটু ভালো হও, ঠিক আছে? তোমরা আবার সেই বিয়ে শাদী টেনে আনতেছো ক্লাসের মাঝখানে। তবে এখানে অনেকে আসো, তোমাদের তো বলা হয় নাই, এই তোমরা হচ্ছে এই এক কাজ করতে পারো, বুঝছো? তোমরা হচ্ছে রোজার মাসে এই বিয়ে শাদী করে ফেলতে পারো। যারা এই যে যেমন আবু বকর দেখছো, ও বলতেছে বউ কি পারসন, তার মানে কি
সমস্যা আছে, বিয়ে করতে চাই। তো তোমরা যদি যারা বিয়ে করতে চাও রোজার মাসে বিয়ে করতে পারো, একটা বিয়ে করলে 70টা বিয়ে সব। যারা আছে না অনেকে ছেলে 4টা বিয়ে করতে চায়, 4টা বিয়ে তো করতে হবে না, রোজার মাসে একটা করো, 70টা বিয়ে সব পেয়ে যাবা। যাই হোক, ঠিক আছে। এখন বউ থার্ড পার্সন, ওকে, সব থার্ড পার্সন, বউ হাজবেন্ড সব থার্ড পার্সন, সব থার্ড পার্সন, ওকে ওকে। হ্যাঁ, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, জি আরিফ ভাইয়া, ক্লাস রেকর্ডেড থাকবে, ওয়েবসাইটে থাকবে, সারা জীবন থাকবে, যখন ইচ্ছা দেখতে পারবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা বুঝতে পারছো কিনা? তাহলে ইএস যুক্ত করার নিয়ম আমরা শিখে ফেললাম। এটা খুবই ইম্পর্টেন্ট। এস বাই এস অনেকে তোমরা যুক্ত করো না বাক্যে, এটা কিন্তু ভুল হবে, নাম্বার দিবে না কিন্তু। তাহলে আমরা কি করে ফেললাম, দেখো হি লিখলাম, আর ওই যে ভার্ব বাংলাকে শেষে থাকে, তা আমরা এখানে ওয়াক লিখলাম, ওয়াক, ওকে। আর এবার কি করলাম দেখো, এই যে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে এস দিলাম। কি দিলাম? এস দিলাম। কারণ এখানে তো হচ্ছে তোমার কি নেই, এখানে হচ্ছে তোমার ওই যে এস ডাবল এস সি এইচ এস এইচ ও এক্স নাই, তাহলে আমি এস যুক্ত করলাম, হি ওয়াক্স। আচ্ছা গেল, সে হাঁটে। এখন এই বাক্যে কি অবজেক্ট আছে? আমার তো সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট লাগবে। বাক্যে অবজেক্ট আছে? নাই। কি, কাকে, কাদেরকে দ্বারা কোশ্চেন করলে আমার এখানে কিছু পাওয়া যাবে না, এই বাক্যে আমার অবজেক্ট নাই। তাহলে অবজেক্ট নাই যখন বাদ, তাহলে আমার আর কি আছে? প্রতিদিন সকালে, পার্কে, তার বন্ধুদের সাথে, এইগুলো আমার বাদ আছে। এখন কত আমি তোমার আমাকে বলতে পারো, ভাই আমি কি আগে প্রতিদিন সকালে বসাবো, নাকি আগে পার্কে বসাবো, নাকি আগে তার বন্ধুদের সাথে, কোনটা বসাবো আমি আসলে আগে? তো যারা এরকম কনফিউজ থাকো তাদের জন্য আমি একটা নিয়ম বলতেছি, এই নিয়মটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি হচ্ছে বসায় দাও যে কোনো একটা, সমস্যা নেই, তবে একটা স্ট্যান্ডার্ড মেথড ফলো করা ভালো। তো সেই জিনিসটা তোমাদের আমি এখন একটু শেখাই, একটু ভালো করে খেয়াল করো। সেটা হচ্ছে যে এই যে তোমরা এমপি মানে সাবজেক্ট যখন বসানো হয়ে যাবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসানোর পরে তোমরা হচ্ছে অন্য যা কিছু আছে এগুলো বসানোর ক্ষেত্রে এই যে এমপিটিআর এই মেথডটা ফলো করতে পারো। এমপিটিআর, এম তো হচ্ছে এম অন মানে ম্যানার, মানে কিভাবে দ্বারা কোয়েশ্চেন করলে যেটা পাওয়া যায় ওইটা বসাবা আগে। তারপরে হচ্ছে এম টু ম্যানার, আর কি কার সাথে দ্বারা কোশ্চেন করে যেটা পাওয়া যাবে ওইটা তুমি বসাবা আগে। তারপরে প্লেস বসাবা মানে স্থান, যদি বাকি স্থান থাকে কোনো জায়গার নাম থাকে তাহলে এটা বসাবা। সময় উল্লেখ থাকলে সেই সময়টা তারপরে বসাবা। তারপরে কারণ থাকলে সেই কারণটা একদম শেষে বসাবা। তাহলে সাবজেক্ট আর অবজেক্ট বসানোর পরে তুমি আগে বসাবা কিভাবে, এটা বসাবো মানে কিভাবে দ্বারা কোশ্চেন করবা, করার পর যেটা পাওয়া যাবে সেটা বসাবো, মানে এম অনটা বসাবা। তারপরে কার সাথে কোশ্চেন করে যেটা পাবো এটা বসাবা, তারপরে প্লেস বসাবা, তারপরে টাইম বসাবা, তারপরে রিজন বসাবা। যেমন এখানে একটা ইংরেজি আছে, দেখো এটা আমরা একটু করব, এটা তোমরা পারবা কিনা দেখো। আমি জাস্ট এটা করবো না, আমি জাস্ট দেখো, আমি এটা হচ্ছে সাবজেক্ট, ধরো আমি সাবজেক্ট বসায় ফেলছি, এটা সাবজেক্ট, আমি সাবজেক্ট এটা বসায় ফেলছি অলরেডি, হ্যাঁ। আর ভার্ব কোথা থেকে? বাংলা বাক্যের শেষে ভার্ব থাকে, এই যে ভার্ব, পড়িটা হচ্ছে ভার্ব, তাহলে এটা হচ্ছে আমার ভার্ব, সাবজেক্ট, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর ওইটা হচ্ছে আমার ভার্ব। তাহলে অবজেক্ট কি? তুমি কি বলতেছে, আমি মনোযোগ দিয়ে লাইব্রেরিতে আমার বন্ধুর সাথে পরীক্ষায় এ প্লাস পেতে সকালে বই পড়ি। কি পড়ি? বই পড়ি। কি এর উত্তরে কি আসতেছে? বই। বইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এই বইটা হচ্ছে এখানে কি অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট পেয়ে গেছি। এখন আমার তো আরো অনেক কিছু আছে, তাহলে আমি এইগুলো অ্যাপ্লাই করব। দেখো প্রথমে কোশ্চেন করো যে আমি কিভাবে পড়ি? মনোযোগ দিয়ে। কিভাবে পড়ি? মনোযোগ দিয়ে। তাহলে এটা হচ্ছে আমার এম অন, এটা আমি আগে বসাবো ইংরেজিতে। এরপরে কি? কার সাথে, এটা আমার আছে কিনা দেখি, যে বন্ধুর সাথে, বন্ধুর সাথে, তার মানে এটা হচ্ছে কি আমার M2, এটা হচ্ছে আমি বসাবো এম ওয়ানের পরে, আমি বসাবো এটা, মানে মনোযোগ দেওয়ার পরে ইংরেজিতে আমি বন্ধুর সাথে এটা বসাবো। ওকে, তাহলে M2, সরি এটা কিভাবে লিখলাম আমি, M, ঠিক আছে। তাহলে M1 গেল, M2 গেল। এবার হচ্ছে তুমি দেখো প্লেস বসাবো, দেখো প্লেস আছে কিনা। আমি কি কোথায় পড়ি? যে লাইব্রেরিতে, এটা একটা স্থান, তাহলে এবার আমি এরপরে বসাবো এটা বসাবো। তারপরে কি? সময়, হ্যাঁ, কখন পড়ি? এই যে মানে স্থান পাইতে গেলে কোশ্চেন করবা কোথায় দ্বারা কোশ্চেন করবা, ঠিক আছে। তারপর হচ্ছে সময়, এটা হচ্ছে তুমি কোশ্চেন করবা যে কখন দ্বারা কোশ্চেন করলে সময়টা পেয়ে যাবা। আর রিজন, কারণ, মানে তুমি রিজন পাইতে গেলে তুমি হয় দ্বারা কোশ্চেন করবা, কেন দ্বারা কোশ্চেন করবা, তাহলে পেয়ে যাবা। আচ্ছা, এখন তাহলে লাইব্রেরিতে কোথায় পড়ি? লাইব্রেরিতে, এটা প্লেস। আচ্ছা, কখন পড়ি? সকালে। তাহলে সকালে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে টাইম, টি। ওকে, তাহলে প্লেসের পরে আমি এটা বসাবো। এবার কি? কেন পড়ি? পরীক্ষায় এ প্লাস পেতে। কেন পড়ি? পরীক্ষায় প্লাস পেতে। এটা তাহলে আমার রিজন, এইটা রিজন, কারণ কেন পড়ি? পরীক্ষায় প্লাস পেতে পড়ি। তাহলে রিজন এটা আমার একদম শেষে বসবে। তাহলে আমি প্রথমে সাবজেক্ট অবজেক্ট বসানোর পরে M1 বসাবো, তারপর M2 বসাবো, তারপর হচ্ছে আমি কি বসাবো? প্লেস, তারপরে টাইম, তারপর এগুলো বসায় দিব। ঠিক আছে, কি করব? বসায় দিব। বিষয়টা বুঝতে পারছো কিনা?
হ্যাঁ, এই নিয়মটা তুমি হচ্ছে ফলো করতে পারো, এই নিয়মটা তুমি ফলো করতে পারো। আচ্ছা, ভাইয়া ছুটি দেন, ছুটি কখন? আর মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তো অ্যাটলিস্ট শেষ করতে দাও। ছুটি দিব, সমস্যা না। আমি তো আজকে প্রিপোজিশনটা শেষ করতে চাইছিলাম, বাক্য বড় করতে গেলে প্রিপোজিশন লাগে, তো এটা তো মনে হচ্ছে আর হবে না। এই পেইড বাসের স্টুডেন্টগুলো ছুটি ছুটি করতেছে, ফাঁকি বাজেগুলা দেখছো। ছুটি পরে, ছুটি পরে, একটু পরে দিব ছুটি। ক্লাস শেষ করতে হবে না? শিখতে আসছো, ক্লাস করো, কষ্ট হলেও করো। একজন কোয়েশ্চেন করছে, ভাই বিয়ে করলে সওয়াব পাওয়া যায়? বউরে দেখলেও সওয়াব, শুইলেও সওয়াব, যা করবে সব সওয়াব, সওয়াব আর সওয়াব। ঠিক আছে, তুমি তুমি হচ্ছে এটা কিন্তু সত্য কথা, হাদিসেই আছে। তুমি হচ্ছে বিয়ে করা থেকে মানে বিয়ে কবুল বলার পর থেকে যা করবে সব সওয়াব, সওয়াব আর সওয়াব। এই জন্য যদি জীবনে প্রচুর সওয়াব অর্জন করতে চাও তাহলে বিয়ে করতে হবে, যদি আমি করি না এখনো। আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে যাই। দেখো সেন্টেন্স গুলো করি। ছুটি দিব, সমস্যা নেই, ছুটি দিব, একটু কষ্ট করে আর কিছুক্ষণ থাকো। আমি নর্মালি 1.5 ঘন্টা করে ক্লাস নিই, কিন্তু আজকে মনে হচ্ছে তোমরা যা শুরু করছো। দেখো, সে প্রতিদিন সকালে পার্কে বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করে, তাহলে হি ওয়াকস এই পর্যন্ত আমাদের হয়ে গেছিল, তাই না? সাবজেক্ট ভার্ব হয়ে গেছে। এখন কি করব? এমপিটিআর মনে আছে? এমপিটিআর। আচ্ছা, ম্যানার আছে এখানে, যে কিভাবে হাঁটাহাঁটি করে এটা নেই। আচ্ছা, তাহলে এম অন নাই, তাহলে কার সাথে আছে? যে তার বন্ধুদের সাথে, তাহলে তার বন্ধুদের সাথে এইটা আমার এখন এখানে আমি বসাবো। কি বসাবো? এটা আমি এখন বসাবো। এখন কথা হচ্ছে, তার এই যে সাথে আছে না, সাথে মানে কি? এটা প্রিপজিশন উইথ, তার মানে কি সাথে মানে কি? উইথ আগে প্রিপজিশনটা বসায় নিতে হয়, তারপরে তার সাথে যেটা সেটা বসাতে হয়। সাথে বসালাম উইথ, তার বন্ধুদের, তার মানে কি? হি ইজ বন্ধুদের ফ্রেন্ডস, FRIENDS ফ্রেন্ডস। ঠিক আছে, হি ওয়াকস উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুদের সাথে হাঁটাহাঁটি করে। আচ্ছা, এখন এম শেষ, এম এর কাজ শেষ। প্লেস আছে, এমপিটিআর না, এমপিটিআর এটা শেষ। প্লেস আছে, দেখো তো প্লেস কোথায়? দ্বারা কোয়েশ্চেন করো, কোথায় হাঁটাহাঁটি করে? কোথায়? পার্কে। কোথায়? পার্কে। তাহলে এটা হচ্ছে আমার এখানে পি, তাহলে আমি এটা বসাবো কি? পার্কে, ইন দা পার্ক। কোথায়? ইন দা পার্ক। ওকে, তাহলে এটা কি হয়ে গেল? যে হি ওয়াকস উইথ হিজ ফ্রেন্ড ইন দা পার্ক, সে পার্কে হাঁটাহাঁটি করে। আচ্ছা, পি গেল, পি শেষ। টি এ টাইম আছে কিনা কোয়েশ্চেন করো, কখন দ্বারা, যে কখন হাঁটাহাঁটি করে? কখন? প্রতিদিন সকালে। এই যে এটা হচ্ছে আমার এখানে টি। কখন? প্রতিদিন সকালে। প্রতিদিন সকালে ইংরেজি কি? এভরি মর্নিং। সকালে ইংরেজি কি? সকালে ইংরেজি কি? মর্নিং। প্রতিদিন এভরি, তাহলে এভরি মর্নিং ইন দা পার্ক, এভরি মর্নিং। আচ্ছা, তাহলে টি গেল। আর রিজন কি এখানে আছে? রিজন কি কারণে হাঁটাহাঁটি করে? কারণ এখানে নাই, তাহলে এটার দরকার নেই। তাহলে আমার কিন্তু হয়ে গেল হি ওয়াকস উইথ হিজ ফ্রেন্ড ইন দা পার্ক এভরি মর্নিং। এই যে কি সুন্দর একটা বাক্য হয়ে গেল। হ্যাঁ, পারা যাবে না এভাবে? পারা যাবে। বেশি করে দেখছো এখানে অনেক ভালো হচ্ছে তোমার কি বলে অ্যাটেন্টিভ স্টুডেন্ট আছে। এই যে যারা বলতেছে ভাইয়া বেশি পড়ান, এই যে নওরিন, মিথি বলে নাই, এই যে সাগর চৌধুরী, রাইসা, আখি, হ্যাঁ, আদিউল, আব্দুর রহমান। হ্যাঁ, তোমরা বলতেছো ভাই আপনি বিয়ে করেন, আপনি কেন সব মিস করতেছেন? এখন কথা হচ্ছে তোমরা পাত্রী দেখো, তাইলে বিয়ে করবো না। আমার পেট বাস সিস্টেমদের অলরেডি এরা দেখে না, এরা বলছে ভাইয়া দেখবো, কিন্তু দেখে না। তোমরা দেখো, তোমরা ভাইয়ের জন্য পাত্রী দেখো, ভালো হলে বিয়ে করবো, সমস্যা কি? ঠিক আছে, বেশি করে পড়াই, বেশি করেই পড়াবো। পড়ানোর নিয়তেই আমি আসছি। আমি চাইছিলাম অনেকগুলো শেষ করবো আজকে, কিন্তু প্রিপজিশনটা ফুল। দেখো আমি তোমাদের স্লাইডটা যদি একটু দেখাই, আমি প্রিপজিশন একদম বেসিক থেকে পড়াইতে চাইছিলাম তোমাদের। এই যে এখানে এগুলো একদম বেসিক থেকে সব প্রিপজিশন, এগুলো তো শুধু এখানে লাগবে, সব ক্ষেত্রে লাগবে। এখানে বিনীত কোন অর্থে আসে, ব্লো কোন অর্থে আসে, একদম মনে করো যে সব বিস্তারিত এগুলো আমি সব পড়াইতে, এগুলো খুব কাজে লাগবে, এগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, তো আজকে মনে হয় প্রিপজিশন পর্যন্ত সব যাইতে পারবো না, তবে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। ওকে, আচ্ছা, আমরা বাংলা এই যে বাক্যকে ইংলিশ করছিলাম, সেগুলো কোথায় গেল? এই যে এখানে। তাহলে আমি হচ্ছে এই যে দুইটা করলাম, এখন হচ্ছে মাঝখানে এটা বাদ রেখে তোমরা নিজেরা করতে পারো। আমি শেষটা করি। অনেক শিক্ষার্থী ইংরেজি শেখা ও শিক্ষামূলক ভিডিও দেখার জন্য ফেসবুক ব্যবহার করে। মনে হচ্ছে কি বড় কঠিন, কিভাবে করবো? কিন্তু একদম সহজ, একদম সহজ। ঠিক আছে, এটা কি একদম সহজ। রফিক, এসএসসি কোর্স আছে? ভাই এসএসসি কোর্সটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের এইচএসসির কোর্স আছে, বাংলা, ইংলিশ, আইসিটি আছে,
তোমরা এইচএসসির কোর্সে ভর্তি হতে পারো, যারা তোমরা ফ্রি ক্লাস দেখতে পারো, ইউটিউবে আছে। আমরা হচ্ছে দরকার হলে তোমাদের ওই যে আমাদেরকে বললে ফ্রি ক্লাস দিব, তোমাদের ভালো লাগলে ভর্তি হইতে পারো, না লাগলে দরকার নাই। আর এসএসসিটা হচ্ছে আমরা আনার চেষ্টা করছি, হয়তো তোমরা 26 ব্যাচ যারা আছে হয়তো ফ্রিতেও পেতে পারো। 26 না, 26 আছে না 27, যাই হোক। এসএসসি কোর্সটা ফুল রেকর্ডেড থাকবে, লাইভ ক্লাসও হবে, নিয়মিত এক্সাম হবে, সবকিছু হবে, বাট ওইটা এখনো কমপ্লিট হয় নাই, আমরা নতুন শুরু করছি আর কি এসএসসিটা। আচ্ছা, অনেক শিক্ষার্থী, আচ্ছা তুমি এটা ইংরেজি করো, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা সন্দেহ আছে, এটা তো আর বোঝানোর দরকার নাই। তাহলে আমি ইংলিশ করব, আমার প্রথমে কি লাগবে? সাবজেক্ট। সাবজেক্ট কোথা থেকে? বাংলা বাক্যের শুরুতেই যে অনেক শিক্ষার্থী, এটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট। তাহলে তুমি এখানে লেখো ম্যানি, ম্যানি শিক্ষার্থী ইংরেজি কি? ম্যানি স্টুডেন্টস, স্টুডেন্টস অনেক শিক্ষার্থী। আমার সাবজেক্ট বসানো শেষ, এবার কি লাগবে? ভার্ব। সাবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে গঠন পড়লে কি? সাবজেক্ট বিয়ন্ড অবজেক্ট, তাই না? সাবজেক্ট বসালাম, ভার্ব লাগবে। ভার্ব কোথায় থাকে? বাংলা বাক্যের শেষে থাকে, এই যে ব্যবহার করে, এটা হচ্ছে আমার এখানে ভার্ব। ব্যবহার করে, এটা কি? ভার্ব। তাহলে ব্যবহার করে ইংরেজি কি? ইউজ। এই যে লেখো ইউজ, ম্যানি স্টুডেন্ট ইউজ, অনেক স্টুডেন্ট হচ্ছে তোমার ফেসবুক ব্যবহার করে। আচ্ছা, এখানে আমি কথা হচ্ছে এস বাই এস যোগ করবো না, কারণ সাবজেক্ট কিন্তু থার্ড পার্সন, ম্যানি স্টুডেন্ট থার্ড পার্সন, বাট সিঙ্গুলার না, এটা প্লুরাল। কিভাবে বুঝলাম? এই যে তোমার হচ্ছে স্টুডেন্টের শেষে একটা এস আছে, নাউনের শেষে এস বা ইএস থাকা মানে ওটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, এর জন্য এস বাই এস যুক্ত করলাম না। ম্যানি স্টুডেন্ট ইউজ, অনেক স্টুডেন্ট ব্যবহার করে। সাবজেক্ট হয়ে গেল, অবজেক্ট ভার্ব হয়ে গেল, অবজেক্ট লাগবে। তুমি কোশ্চেন করো, অনেক শিক্ষার্থী কি ব্যবহার করে? কি এর উত্তরে কি আসতেছে? কি কাকে কাদেরকে দ্বারা কোশ্চেন করলে অবজেক্ট পাওয়া যায়? কি এর উত্তরে কি আসে? ফেসবুক। এই ফেসবুকটা হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি এখানে লেখো ম্যানি স্টুডেন্ট ইউজ ফেসবুক, ফেসবুক। তুমি আমাকে বলতে পারো ভাইয়া এই ফেসবুকের এফটা কেন বড় হাতের লিখলেন? কারণ এটা প্রপার নাউন, প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের হয়। ফেসবুক একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মের নাম না, তাহলে এটা হচ্ছে একটা প্রপার নাউন। নির্দিষ্ট যা আছে সব প্রপার নাউন। পদ্মা, মেঘনা নির্দিষ্ট নদীর নাম, ঠিক আছে? বাংলাদেশ নির্দিষ্ট একটা দেশের নাম, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার ফেসবুক একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম নাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ সব প্রপার নাউন। তো প্রপার নাউনের প্রথম অক্ষর বড় হাতের দিতে হয়, ঠিক আছে? ইংরেজি যখন শিখতেছো একদম ভালোভাবে শিখতে হবে। ম্যানি স্টুডেন্ট ইউজ ফেসবুক, অনেক স্টুডেন্ট ফেসবুক ব্যবহার করে। আচ্ছা, আমার সাবজেক্ট শেষ, ভার্ব শেষ, অবজেক্ট শেষ, সবই শেষ। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমার বসানো শেষ। এখন আমার তাহলে কি বাস আছে? আমার দেখো তো, এটা শেষ হয়ে গেছে, অনেক শিক্ষার্থী হয়ে গেছে ফেসবুকে। আর কি বাস আছে? দেখো, ইংরেজি শেখা এবং শিক্ষামূলক ভিডিও দেখার জন্য কি কারণে ইউজ করে? এই যে এই কারণে ইউজ করে, এই জন্য ইউজ করে। এখন মনে হচ্ছে ইংরেজি শেখায় এবং শিক্ষামূলক ভিডিও দেখা যায়, কত বড় না? এই যে এই জন্যটা দিয়ে কি করছে জানো? এই জন্যটা দিয়ে বাক্যটাকে বড় করে ফেলছে। আমি বলছি না যে ইংরেজিতে বা বাংলায় হচ্ছে তোমার প্রিপজিশন যুক্ত করে বাক্যকে লম্বা করা হয় টেনে টেনে। সো এই যে দেখো, ইংরেজি শেখা ও শিক্ষামূলক ভিডিও দেখার জন্য, এই জন্যটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনটা তোমার এখানে বসাতে হবে। এরপরে আগে যা আছে এটা বসাবা, তারপর এটা বসাবা, ঠিক আছে? তাহলে জন্য ইংরেজি কি? ফর। কি? ফর বসালাম। নিচে আমার কোনো জায়গা নেই, এখানে কোর্সের বিজ্ঞাপন দেওয়া আমার জায়গা নেই, আমি একটু উপরে লিখি। হ্যাঁ, সমস্যা নেই তো, আশা করি যে ফর। এবার তুমি ইংরেজি করো, ইংরেজি শেখা। তো এটা ইংরেজি শেখা, এটার ইংরেজি কি? দেখো, ইংরেজি শেখা, এটা নাও, শেখাটা একটা ভার্ব না? দেখো, এই ফরটা কি প্রিপজিশন না? প্রিপজিশনটা, ঠিক আছে? এখন ইংরেজি শেখার এখানে শেখাটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ভিডিও দেখাটা মূলত হচ্ছে এখানে ভার্ব, মানে ডিরেক্ট কোনো ভার্ব না, বাট ভার্ব। তো ইংরেজি শেখা, তো তুমি আগে করবা এই যে লার্ন ইংলিশ আর কি। লার্ন ইংলিশ মানে ইংরেজি শেখা কি? লার্ন, LEARN, লার্ন ইংলিশ। এখানে একটু কথা আছে, এই যে ইংলিশের প্রথম অক্ষর বড় হাতের দিচ্ছি, কারণ ইংরেজি এটা হচ্ছে একটা নির্দিষ্ট ভাষার নাম, প্রপার নাউন, এই যে নিয়ে বড় হাতের। এখন দেখো, প্রিপজিশন না, ফর লার্ন ইংলিশ হবে না, কারণ প্রিপজিশনের পরে, মনে রাখবা, প্রিপজিশনের পরে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে হবে লার্নিং। কি হবে? লার্নিং হবে, ফর লার্নিং ইংলিশ। Many students use Facebook for learning, ইংরেজি শেখা, লার্নিং ইংলিশ। হ্যাঁ, এবার কি? শিক্ষামূলক ভিডিও দেখা মানে কি? দেখা। আচ্ছা, দেখা ইংরেজিতে অনেক কিছু আছে, লুক, সি, ওয়াচ। এখানে ওয়াচ হবে। সি মানে নর্মাল দেখা। সি মানে কি? নর্মাল, আমি যা দেখছি, আই ক্যান সি আ বার্ড, আই ক্যানট সি ইউ, আমি তোকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আই ক্যান সি আ কম্পিউটার ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটা কম্পিউটার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর ওয়াচ মানে কি? যখন তুমি টিভি, মুভি, ফিল্ম, হ্যাঁ, বা লম্বা সময় ধরে কোনো কিছু দেখো, তখন আমরা ওয়াচ ব্যবহার করি। ওয়াচ। হ্যাঁ, তো এখানে আছে এবং লেখো অ্যান্ড। এবং শিক্ষামূলক ভিডিও দেখা ইংরেজি কি? ওয়াচ। তাহলে আমি লিখলাম ওয়াচ, TAWE
WATCHING, ওয়াচিং। ওয়াচিং অ্যান্ড ওয়াচিং, হ্যাঁ দেখা, কি শিক্ষামূলক ভিডিও দেখা। তাহলে ওয়াচিং, আচ্ছা ওয়াচিং কেন দিয়েছে, ওই যে ফর আছে, ফর এই যে প্রিপজিশন, এর জন্য সব আইন যুক্ত হচ্ছে। ওয়াচিং শিক্ষামূলক ভিডিও, হ্যাঁ শিক্ষামূলক ভিডিও কি এডুকেশনাল ভিডিওস, তাই না? শিক্ষামূলক, এটা অ্যাডজেক্টিভ না, এই জন্য এডুকেশনাল হবে। শেখাবো স্বামী, এডুকেশনাল ভিডিওস, VIDEOS, ঠিক আছে? তাহলে কি হলো, many students use Facebook for learning English and watching educational videos। কি সুন্দর হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, এই যে ইংরেজি শেখা শিক্ষামূলক ভিডিও, জন্য ফর দিলাম। এবার হচ্ছে ইংরেজি শেখা, এই যে লার্নিং ইংলিশ, ওকে, এবং অ্যান্ড শিক্ষামূলক ভিডিও দেখা, ওয়াচিং এডুকেশনাল ভিডিওস, শেষ। ভাই ক্লাস লেকচারে আপনার হাতের লেখা রাখেন, অ্যাকচুয়ালি হাতের লেখাটা হয়তো থাকবে না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। দেখো হাতের লেখা এই যে মুছে যাচ্ছে, হ্যাঁ সমস্যা নেই, এগুলো ইংরেজি এখানে করে দেওয়া আছে, এখানে কি আছে করে দেওয়া আছে, তুমি একটু খাতায় নোট করে নিও কষ্ট করে, স্লাইডগুলো দিয়ে দিব নে, এখানে অ্যান্সারগুলো সব দেওয়া আছে, হ্যাঁ মানে নর্মালি এটা হোমওয়ার্ক, বাট আমি প্রথমটা তো এই জন্য বেশি বেশি করাই দিচ্ছি যাতে সামনেগুলো তোমরা পারো। হোমওয়ার্ক প্রত্যেকটা শেষে এরকম হোমওয়ার্ক থাকবে, প্রত্যেকটা শেষে হোমওয়ার্ক থাকবে। এখন আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে আমি বেসিক প্রিপজিশনটা আজকে পড়ায় শেষ করে দিব, বাকিটা অন্য ক্লাসে পড়ায় দিব, হ্যাঁ জি ভাই ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। বা ভিডিওর সাথে এস কেন হলো, ভিডিওস মানে ভিডিওতে তুমি একটা দেখো না, মানে ভিডিও কি একটা দেখো, তোমরা তো রিল দেখা শুরু করলে মানে একটার পরে একটা দেখতেই থাকো। আমারও ক্ষেত্রে হয় অবশ্য, মনে করো আমি সেদিন একটা ডিকশনারিতে ওয়ার্ড সার্চ দিতে ঢুকছি আর কি, মানে ডাটা অন করছি, পড়তেছি তো অন করছি, করতে করতে হঠাৎ একটা নোটিফিকেশন আসছে, ঢুকছি, এরপরে মনে করো নোটিফিকেশন ফ্রেন্ড একটা রিলস পাঠাইছে, দেখছি, এরপরে আরও 3-4টা রিলস দেখে এরপরে আবার ফেসবুকে গেছি, গিয়ে পরে আমার মনে হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ আমি না পড়তেছিলাম কেন আমি হচ্ছে ফোন চালাচ্ছি, পরে হচ্ছে বই যখন পড়তে গেছি তখন থেকে আর এই ওয়ার্ডটাই তো সার্চ দেওয়া হয় না। সো এরকম হয় আমাদের ক্ষেত্রে। সো ভিডিও তো আমরা একটা দুইটা দেখি না, তুমি যখন শিক্ষামূলক ভিডিও দেখো তুমি তো একটা দেখো, অনেকগুলো দেখো, এই যে ভিডিওস প্লুরাল করে ফেলছো, এডুকেশনাল ভিডিওস, অনেকগুলো ভিডিও, ঠিক আছে? এই আর মিনু আক্তার বুঝতে পারছো আশা করি, হ্যাঁ ছুটি দিব ওকে, ছুটি দিব ওকে। মাসনুল জান্নাত ক্লিয়ার। উখতু আকিলা, ওরে বাবা ইংলিশ আরবিতে লিখছে, উখতু আকিলা মানে নাকি আকলিমা, সরি আকলিমার বোন, হ্যাঁ উখতু আকলিমার বোন, কি নাম রে ভাই? আচ্ছা হ্যাঁ হাসবি অনেক ভালোভাবে বুঝতে পারছে, থ্যাংক ইউ সো মাচ। সুমায়া বর্ষা বুঝতে পারছে, হাসবি মাম বুঝতে পারছে, লামিশা তাসনিম বলছে 1 ঘন্টার বেশি। আচ্ছা দেখো প্রিপজিশন তাহলে আজকে শেষ করে দেব, আমি প্রিপজিশনটা খুব ভালো করে পড়াই দেবো ইনশাল্লাহ, প্রিপজিশন কখনো সমস্যা হবে না, মানে প্রিপজিশনটা শিখতে হবে। দেখো প্রিপজিশন, এই যে প্রিপজিশন তোমার বাংলা বাক্যকে বড় করার জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে ইংরেজিতে তোমার প্রচুর প্রিপজিশন ব্যবহার হয়। একটা সেন্টেন্সে, বড় একটা সেন্টেন্সে দেখবা 3টা থেকে 4টা 5টা পর্যন্ত প্রিপজিশন আছে, মানে প্রিপজিশন লাগবেই, এজন্য প্রিপজিশনটা খুব ভালো করে শিখতে হবে। সো আমি তোমাদের শুরুতে বেসিক প্রিপজিশনটা শেখাবো, এরপরে হচ্ছে প্রত্যয়, বাংলা বাক্যে বিভিন্ন প্রত্যয়ের কারণে বিভিন্ন প্রিপজিশন বসে, ওটাও শিখতে হবে। যাই হোক আজকে তোমরা আর ক্লাস করতে যাচ্ছ না, প্রায় 1 ঘন্টা 21 হয়ে গেছে, তবে নেক্সট ক্লাস থেকে, আজকে প্রথম ক্লাস বেশি করাচ্ছি না, তাইলে নেক্সট ক্লাস থেকে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা ক্লাস করার মতো প্রস্তুতি মন মানসিকতা নিয়ে চলে আসবা, হ্যাঁ। আর আমি প্রতিদিন তোমাদের প্র্যাকটিস যেগুলো দিবে এগুলো অবশ্যই করবা, 2 ধরনের প্র্যাকটিস, 2টা করে ভোকাবুলারি দিব, বাংলা অর্থ এবং সেন্টেন্স মেক করে দিব, নিজেরা কমেন্ট বক্সে এবার হচ্ছে বাংলা ইংরেজি বাক্য তৈরি করবো, আমি প্রত্যেকটা দেখবো হচ্ছে কিনা, এই গ্রুপেই দিব। আবার এই গ্রুপে হচ্ছে তোমাদের বাংলা বাক্য দিয়ে দিব, এগুলোকে ইংরেজি ট্রান্সলেট করবা, একটা নির্দিষ্ট সময় পরে আমি আবার উত্তর দিয়ে দিব, সবগুলো আমি চেক করব। সো এটা সবাই করবা, হ্যাঁ কালকে থেকে দিয়ে দিব, সবাই হচ্ছে করবা। আর নেক্সট ক্লাস জানিয়ে দেওয়া হবে, আগামীকালকেই থাকতে পারে। মোটামুটি এই আজকের ক্লাস টুকটাক আশা করি যা বুঝতে পারছো। এখন আমাদের সামনে বিশাল সমুদ্র পড়ে আছে, অনেক কিছু শিখতে হবে। তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত করো ইনশাল্লাহ আশা করি অনেক ভালো কিছু করতে পারবা, আর কখনো ক্লাস করার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর তোমাদের সাথে আমি সবসময় আছি। ফ্রি কোর্স তো কি হয়েছে, মনে করবা এটা ফ্রি না, এটা টাকা দিয়ে কিনে ভর্তি হয়েছি, ঠিক আছে? মনে করবা টাকা দিয়ে কিনে ভর্তি হয়েছি, প্রত্যেকটা ক্লাস কড়ায় গন্ডায় প্রত্যেকটা জিনিস আমার কাছ থেকে বুঝে নিবা। একটা জিনিস বুঝো নাই, এখানে বুঝো নাই, ক্লাসে কোয়েশ্চেন করতে পারো না, আমি দেখে নাই, আমাকে কোয়েশ্চেন করবো, আমি বুঝাই দিব, ওকে? সো এটাই তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে।
তো যেহেতু ক্লাস করতে চাচ্ছ না তোমরা আর, আগামীকাল থেকে ইনশাল্লাহ বেশি করে, আগামীকাল হচ্ছে আমরা প্রিপোজিশনটা একদম বিস্তারিত শিখবো, এরপরে আমরা ধাপে ধাপে শিখে ফেলবো। সো ক্লাস যারা শেষ পর্যন্ত করছো সবার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আচ্ছা, সব ওয়েবসাইটে পেয়ে যাবা, ক্লাস লাগবে ওয়েবসাইটে যাবা, নোটশিট লাগবে ওয়েবসাইটে যাবা। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য অনেক বেশি দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।